হ্যালো ফ্রেন্ডস, আমি লালটু রানা। আজ আমরা ক্লাস 8-এর কোষে দেখি 1.1-এর অঙ্কগুলি শুরু করতে চলেছি। তো প্রথমেই দেখো অনেকগুলি জ্যামিতিক চিত্র আছে। এই জ্যামিতিক চিত্রগুলোয় কে কতটা জায়গা দখল করে আছে নির্ণয় করতে হবে, আর কে কতটা জায়গা দখল করে থাকা মানে এই জ্যামিতিক চিত্রের ভিতরের ক্ষেত্রফলটা বের করতে হয়। এই ক্ষেত্রফলগুলো কিন্তু দৈর্ঘ্য গুণ প্রস্থ এইভাবে বের করলে হবে না। দেখো প্রত্যেকটা বর্গক্ষেত্রাকার ঘর আছে, এই ঘরগুলো গুনে গুনে বের করতে হবে। তো এগুলি কখনোই পরীক্ষায় আসবে না, এই কারণে এই অঙ্কগুলি আমি করাচ্ছি না। তো তোমরা যদি দেখতে চাও তো বলবে, আমি এখানে আই বাটনে ভিডিওটির লিঙ্ক দিয়ে দেবো। তারপরে দেখো এখানে আমি একদম 2 দাগ থেকে অঙ্কগুলি শুরু করছি। তবে এই 2-এর দাগ থেকে অঙ্কগুলি শুরু করার আগে মোটামুটি 5টা পরিমিতি সূত্র আমাদের জানতে হবে। তাহলে প্রথমে আমরা 5টা পরিমিতি সূত্র জেনে এবং ভালোভাবে বুঝে নেব, তারপর আমরা 2-এর দাগ থেকে অঙ্কগুলি শুরু করব। ঠিক আছে, তো দেখো সূত্রগুলি। তো প্রথমে আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র জানতে হবে। আমি তার জন্য একটি ছোট করে আয়তক্ষেত্র আঁকছি। ধরো এইটা হচ্ছে একটি আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র কাকে বলে? যার এই বিপরীত বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল, তাকে আয়তক্ষেত্র বলে। তাহলে এইটার বিপরীত বাহু হচ্ছে এইটা এবং এর বিপরীত বাহু হচ্ছে এইটা। তাহলে এরা কী হবে? পরস্পর সমান এবং সমান্তরাল হবে। সমান্তরাল বলতে কি বোঝায়? না এইভাবে চলতে থাকবে, এইটা ওইদিকে চলতে থাকবে, এইভাবে কেউ কাউকেই কিন্তু ছেদ করবে না, সেটাই হচ্ছে সমান্তরাল। আবার উপর দিকে ধরলে এইদিকেও লম্বা দিকে যাবে, ইও লম্বা দিকে যাবে, কখনও একে এরকম করে ক্রস করে যাবে না, সেটাই হচ্ছে সমান্তরাল। তো এবারে আমি এখানে আয়তক্ষেত্র এঁকে নিয়েছি। আয়তক্ষেত্রে ধরো এইটার দৈর্ঘ্য আমি ধরছি 5 সেমি। তো এইটা 5 সেমি মানে এইটা হবে 5 সেমি। আবার এইটা ধরি 3 সেমি। তো এই পাশেরটা 3 সেমি মানে এই পাশেরটা হচ্ছে 3 সেমি। ঠিক আছে, তাহলে আমাদের কি বের করতে হচ্ছে? ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি বলছে? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 5, তাহলে আমি এখানে লিখে দিচ্ছি 5, গুণ করতে গুণ, আর প্রস্থ হচ্ছে 3, তাহলে এখানে লিখছি 3। তাহলে 5-এর সঙ্গে যদি 3 গুণ করি, 5 3 হবে 15। বর্গ আছে তার জন্য এখানে বর্গ শব্দটি লিখছি। একক মানে এখানে সেমি আছে, তো এই জন্য আমরা এখানে সেমি কথাটি লিখছি। তবে এককটা এখানে সেন্টিমিটার হতে পারে, মিটারও হতে পারে, অথবা কিলোমিটারও হতে পারে। তো দেখো তারপরে তা কি বলেছে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল করার জন্য প্রথমে আমি একটি বর্গক্ষেত্র এঁকে নিচ্ছি। ছোট করে বর্গক্ষেত্রটা আঁকছি। যার 4টি বাহুই সমান তাকেই কি বলা হয়? বর্গক্ষেত্র। এবং প্রত্যেকটি কোণই হবে 90 ডিগ্রি। এখান থেকে এইটা হবে 90, এটাও 90, এইটাও 90, এইটাই 90, সেটাকেই বলা হচ্ছে বর্গক্ষেত্র। তো এর ক্ষেত্রফলটা আমাদের বের করতে হবে। তো ক্ষেত্রফলটা বের করার জন্য কতটা জায়গা জুড়ে অবস্থান করছে এই ভিতরের অংশটা বের করতে হবে। ধরা যাক এইখান থেকে এর দৈর্ঘ্য হচ্ছে 5 সেমি। ঠিক আছে, দৈর্ঘ্য 5 সেমি। তো এটা 5 সেমি মানে এটাও 5 সেমি, এটাও 5 সেমি, এটাও 5 সেমি। তাহলে এর ক্ষেত্রফল কি হবে? বাহু স্কোয়ার। তাহলে বাহু স্কোয়ার মানে কি? বাহু স্কোয়ার মানে এই যে 5-এর স্কোয়ার। আর 5-এর স্কোয়ার মানে কি? দুটো 5 ঢুকে আছে, 5 গুণিত 5, 5-এ 5-এ গুণ করলে কত হবে? 25। যেহেতু সেমি আছে তাহলে আমরা সেমি লিখব। কী আছে? বর্গ একক। তাহলে প্রথমে আমরা বর্গ লিখব, বর্গ কথাটি লিখব। আর একক আছে, একক যেহেতু আমি এখানে সেমি ধরেছি তাহলে এখানে আমরা বর্গ সেমি লিখব। তাহলে ক্ষেত্রফল মানে কি? ক্ষেত্রফল মানে এই ভিতরের জায়গাটা। আর এর আগে যখন আমরা কি বের করলাম? এই ক্ষেত্রফল বের করলাম, তার মানে কি? কোনটা বের করলাম? এর এই ভিতরের জায়গাটাও বের করলাম। আর যদি পরিসীমা বলতো, তাহলে পরিসীমা বলতে এই যে 4টে বাহু আছে, এই 4টে বাহুর যোগফল করলেই হতো। তখন সেই সূত্রটি হতো 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, যদি পরিসীমা বলতো। ঠিক আছে, আমি এখানে পরিসীমা বলে লিখে দিচ্ছি। পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্যযুক্ত প্রস্থ। তাহলে 2 করতে 2 ইন্টু দৈর্ঘ্য বলতে কি? দৈর্ঘ্য বলতে 5 সেমি, তাহলে এখানে 5 সেমি, যোগ প্রস্থ বলতে কত? প্রস্থ বলতে এখানে 3 সেমি। তাহলে সমান করলে কি হবে? তাহলে 2। তাহলে বন্ধনী আছে, বন্ধনী মানে কি? গুণ। আর এখানে 5 আর 3 যোগ করলে কত হতো? 5 3 হয়ে যেত। আচ্ছা 5 আর 3 হতো 8। এবার 8-এর সঙ্গে যখন 2 গুণ করবো, 8 দুগুণে হবে 16। আর পরিসীমা বের করলে বর্গ দেওয়ার দরকার নাই, শুধু সেমি করলেই হয়ে যাবে। এবারে আমাদের 3-এরটা কি বলেছে? বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। কখন বাহুর দৈর্ঘ্য বের করব? যখন পরিসীমাটা দেয়া থাকবে। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে, বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে আমরা ছোট করে একটা বর্গক্ষেত্র এখানে এঁকে নিচ্ছি। তো ধরো এই হচ্ছে বর্গক্ষেত্র মানে কি? যার 4টি বাহুই সমান এবং প্রত্যেকটি কোণ হয় 90 ডিগ্রি করে, তাকেই বর্গক্ষেত্র বলা হয়। তো এখানে পরিসীমা দেওয়া আছে। তাহলে পরিসীমা বলতে কি? এই 4টে বাহুর যোগফল দেওয়া আছে। ধরো এই 4টে বাহুর যোগফল আমি ধরছি
20, পরিসীমা ধরছি 20 সেমি। ঠিক আছে, তাহলে পরিসীমা যদি 20 সেমি ধরা হয়, তার মানে এই চারটে বাহুর যোগফল 20 সেমি ধরা হলে কি করতে হবে, এক বাহুর দৈর্ঘ্য, যে কোনো একটি বাহুর দৈর্ঘ্য আমাদের বের করতে হবে। ধরো এইখান থেকে আমি এই বাহুটার দৈর্ঘ্য বের করছি, এখান থেকে এই বাহুটির দৈর্ঘ্য, অথবা এখান থেকে এই বাহুটির দৈর্ঘ্য, অথবা এখান থেকে এইটা, অথবা এখান থেকে এইটা দৈর্ঘ্য বের করার সূত্র হচ্ছে পরিসীমাকে 4 দিয়ে ভাগ করে দিতে হবে। তো এখানে পরিসীমা তো 20 দেওয়া আছে, তাহলে পরিসীমার জায়গায় আমি এখানে যে পরিসীমা যেহেতু 20, পরিসীমা আমরা এখানে 20 দেখছি, তাহলে আমরা এখানে লিখছি 20 বাই এখানে 4 আছে, তাহলে 4 সমান 4-এর সঙ্গে 4 5-এ হয় 20, তাহলে 5 সেমি। তাহলে আমরা এইখান থেকে এইটির দৈর্ঘ্য করে দেবো 5 সেমি। ঠিক আছে, তো এবারে দেখো আবার বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে যখন বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা দেওয়া থাকবে। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া থাকলে বাহুর দৈর্ঘ্য কী হবে, প্রথমে বর্গক্ষেত্রের পরিসীমা দেওয়া ছিল বাহুর দৈর্ঘ্য, এবারে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে, এখানে আমাদের বাহুর দৈর্ঘ্য করতে হবে। তো সেক্ষেত্রে আমি ছবিটি আরেকবার এঁকে নিচ্ছি। ধরো এটা হচ্ছে একটি বর্গক্ষেত্র, আর ক্ষেত্রফল বলতে কি, ক্ষেত্রফল বলতে ধরো এই যে এই ভিতরের অংশটা, ঠিক আছে, ধরো এই ভিতরের অংশটা হচ্ছে 25, অবশ্যই বর্গ কথাটি লিখতে হবে, আর এককটা আমি সেমি ধরছি 25 বর্গ সেমি। তো আমাদের কি বের করতে বলেছে, বাহুর দৈর্ঘ্য, মানে আমি এখান থেকে এইটার দৈর্ঘ্য বের করব, যে কোনো একটি দৈর্ঘ্য বের করে নিলেই তো চারটে দৈর্ঘ্য বেরিয়ে যাবে, কারণ চারটে বাহুই তো সমান, তাই তো। তাহলে আমি এখান থেকে এইটি বের করছি। তো বের করার জন্য এর সূত্রটি হচ্ছে রুট ক্ষেত্রফল, তাহলে রুট এখানে ক্ষেত্রফল হচ্ছে 25, তাহলে এখানে 25 সমান হচ্ছে, তাহলে এই 25কে দুটি সংখ্যার গুণ আকারে প্রকাশ করা যায়, এমন কি সংখ্যা আছে, এমন সংখ্যা আছে 5 গুণ 5। তাহলে রুটের মধ্যে দুটি 5 থাকলে একটি 5 বেরোয়, তখন কিন্তু আর ভুল করেও রুট দেবে না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, তাহলে শুধু 5 হবে, শুধু 5 একক। তাহলে একক বলতে কি, এখানে একক বলতে আমরা কি ধরেছি, একক বলতে আমরা যেহেতু বর্গ সেমি ছিল, তাহলে বর্গটা আর হবে না, কারণ আমাদের একটি বাহুর দৈর্ঘ্য আসছে, তাহলে এখানে আমাদের সেমি হবে। ঠিক আছে, এবারে আর একটা সূত্র আছে 5 নম্বর সূত্র, যে ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল। তো ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র কি হয়, দেখো ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2। ধরো একটি ঘর আমি এখানে মোটামুটি এনেছি, ঠিক আছে। তো 4 দেওয়ালের ক্ষেত্রফল করার জন্য প্রথমে সূত্রে থাকে 2, তো 2 করতে এখানে 2, এবারে ধরো তারপরে কি করতে হয় 2, তারপরে আমি এখানে 2 লিখে দিলাম, গুণ এখানে দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য বলতে কি, দৈর্ঘ্য বলতে ঘরের দেখো এখান থেকে এই যে লম্বাটাকে বলা হচ্ছে দৈর্ঘ্য, তো এখানে দৈর্ঘ্য আছে 7.2, তো 7.2 না ধরে শুধু আমি 7ই ধরছি, তাহলে দৈর্ঘ্যটা হচ্ছে এখানে হচ্ছে 7, যোগ করতে যোগ। এবারে প্রস্থ, তো প্রস্থটা কি হয় বলো তো, প্রস্থটা এইখান থেকে এই যে এই দূরত্বটা, এটা হচ্ছে প্রস্থ, তাহলে প্রস্থ এখানে 5.5 আছে, দেখো ওইটা না ধরে আমি এখানে শুধুমাত্র 5ই ধরেছি। এরপর গুণ করতে গুণ, উচ্চতা মানে এইখান থেকে এই ঘরটা কতটা লম্বা, সেটা হচ্ছে উচ্চতা। তো এখানে লম্বা দেখতে পাচ্ছ 4.2 আছে, তো 4.2 না ধরে একটি পূর্ণ সংখ্যায় আমি ধরছি, ধরো এখানে ধরছি 4। ঠিক আছে, তাহলে এইটি হচ্ছে ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র। তো 4 দেওয়াল বলতে কি বোঝাচ্ছে, দেখো জিনিসটাকে বুঝে নাও। 4 দেওয়াল বলতে দেখো এই পাশে একটা দেওয়াল আছে, আবার এই পাশেও একটা দেওয়াল আছে, এই পাশেও একটা দেওয়াল আছে, আবার এই যে পাশেও একটা দেওয়াল আছে। তাহলে এই 4টে দেওয়ালের ক্ষেত্রফল করতে গেলে আমাদের যেটা লাগবে সেই সূত্রটা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ ইন্টু উচ্চতা, অবশ্যই বর্গ একক কথাটি লিখতে হবে। তো আমি চাইবো যে তোমরা সূত্রগুলি প্রথমে একটু ভালো করে বোঝো, তারপরে অঙ্কগুলি শুরু করো, আর একটা স্ক্রিনশট নিয়ে নাও। যদি সূত্রগুলি তোমরা জানো তো ভিডিওটি পজ করে সরাসরি 2-এর দাগ থেকে অঙ্কগুলি দেখতে শুরু করো। তো প্রথমে এই 2-এর দাগের অঙ্কটি কি বলেছে দেখো এই অঙ্কগুলি আমরা একটু করে পড়বো আর ছবি আঁকবো, তারপরে স্কোর দেবো। তো বলেছে আমিনাদের বাড়ির আয়তক্ষেত্রাকার উঠানের দৈর্ঘ্য 6 মিটার এবং প্রস্থ 4.2 মিটার। ধরো এই হচ্ছে একটি আয়তকার উঠান, আমি একটি আয়তক্ষেত্রাকার আঁকছি। এর দৈর্ঘ্য কত বলেছে, তাহলে দৈর্ঘ্য এখান থেকে হচ্ছে দৈর্ঘ্য বলেছে 6 মিটার, তো আমরা এখানে দৈর্ঘ্যটা 6 মিটার ধরেছি, আর প্রস্থ বলেছে 4.2 মিটার। তাহলে এইখান থেকে এইটি হচ্ছে প্রস্থ, যেটা হচ্ছে 4.2 মিটার। ঠিক আছে, ওই উঠানের মাঝখানে 3.5 মিটার গুণ 2.5 মিটার মাপের একটি আয়তক্ষেত্রাকার শতরঞ্জি পাতলাম। তাহলে এই যে উঠান, এই উঠানের মাঝখানে ধরো আমি এই রকম জায়গায় একটা শতরঞ্জি পাতলাম। তো যখন দুটি সংখ্যা এরকম পরপর গুণ আকারে থাকে, প্রথমটি হয় দৈর্ঘ্য, তারপরেরটি হয় প্রস্থ। তাহলে এই শতরঞ্জির দৈর্ঘ্য হচ্ছে 3.5 মিটার, তাহলে আমরা এই জায়গাটা আমরা 3.5 মিটার লিখে দেবো। আমি এককটা লিখছি না জায়গা শর্টের কারণে। আর একটা প্রস্থ হচ্ছে 2.5 মিটার। তো এই যে এই রকম জায়গাটা, এই জায়গাটা হচ্ছে
2.5 মিটার। একটু ছোট করে বোঝাচ্ছে, কিন্তু বড় স্ক্রিন করে দেখো, দেখবে বুঝতে পারবে। তারপরে শতরঞ্জি বাদে বাকি উঠানের ক্ষেত্রফল হিসাব করি। তার মানে আমাদের কি করতে বলেছে, এই যে এই শতরঞ্জিটা বাদ দিতে বলেছে, বাদ দিয়ে বাকি উঠানের ক্ষেত্রফল, মানে বাকি উঠানের ক্ষেত্রফল বলতে কি, ধরো এই যে সাদা অংশটা, এই সাদা অংশটার ক্ষেত্রফলটা আমাদের সেটা বের করতে হবে। তাহলে এটা বের করার জন্য প্রথমে কি করতে হবে, তাহলে প্রথমে আমাদের পুরো উঠানের ক্ষেত্রফলটা বের করতে হবে, তারপরে আমাদের এই শতরঞ্জির ক্ষেত্রফলটা বের করতে হবে, তারপরে আমরা কি করব, এই পুরো উঠানের ক্ষেত্রফল থেকে শতরঞ্জির ক্ষেত্রফলটা যখন বিয়োগ করে দেব, তখনই এই যে বাকি উঠানের যে ক্ষেত্রফল আছে সেইটা হয়ে যাবে। তো অঙ্কটি তোমরা দেখতে থাকো, তাহলেই কিন্তু ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা এখানে প্রথমে লিখছি যে আমিনাদের আয়তকার উঠানের দৈর্ঘ্য সমান এই যে 6 মিটার এবং প্রস্থ 4.2 মিটার। এবার আমরা ক্ষেত্রফলটা বের করব, যে অতএব ক্ষেত্রফল, তাহলে যেহেতু আয়তকার, তাহলে ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 6 গুণ প্রস্থ হচ্ছে 4.2, 4.2, ক্ষেত্রফল মনে হয় বর্গ মিটার। তাহলে এবার 6কে দশমিক ছাড়া এখন গুণ করব, তাহলে 6কে এখন 42 দিয়ে গুণ করব। 6কে যদি 42 দিয়ে গুণ করো পাবে 252। তাহলে দশমিকের পরে যেহেতু একটা সংখ্যা, তাহলে ডান দিকে একটার আগে দশমিক হবে, মানে এই রকম জায়গায় একটা দশমিক হবে। আর যেহেতু ক্ষেত্রফল, তাহলে অবশ্যই বর্গ মিটার কথাটি লিখতে হবে। তো এটা গেল কি, এটা গেল এই পুরো আয়তক্ষেত্রাকার উঠানের ক্ষেত্রফল। এবারে আমাদের কি বের করতে হবে, শতরঞ্জির ক্ষেত্রফল বের করতে হবে। তো শতরঞ্জির ক্ষেত্রফল বের করার জন্য শতরঞ্জির দৈর্ঘ্য কত আগে শতরঞ্জির দৈর্ঘ্যটা আগে দেখি। তাহলে প্রথমে শতরঞ্জির দৈর্ঘ্য, তো দৈর্ঘ্য হচ্ছে 3.5 মিটার এবং প্রস্থ হচ্ছে 2.5, এই যে এটা দেখতেই পাচ্ছ, এটাও একটি আয়তক্ষেত্র, অতএব ক্ষেত্রফল। আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হয় দৈর্ঘ্য গুণ প্রস্থ। তার মানে দৈর্ঘ্য হচ্ছে 3.5 গুণ প্রস্থ হচ্ছে 2.5, ক্ষেত্রফল মানে বর্গ মিটার অবশ্যই লিখতে হবে। এবার এখন দশমিক ছাড়া গুণ করব। তাহলে দশমিক ছাড়া গুণ করলে প্রথমে 35কে আমরা কত দিয়ে গুণ করব, 25 দিয়ে গুণ করব। তাহলে 35কে যখন তোমার 25 দিয়ে গুণ করবে, তখন দেখবে 875 পাবে। ঠিক আছে, এবারে দশমিকগুলো কাউন্ট করবো। তাহলে দশমিকের পরে একটা সংখ্যা, দশমিকের পরে একটা সংখ্যা, তাহলে কি হবে, দুটোর আগে দশমিক হবে, তাহলে 1, 2, তাহলে 8.75 বর্গ মিটার। ঠিক আছে, তাহলে এবার আমাদের কি বের করতে হবে, এবারে আমাদের উঠানের ক্ষেত্রফলটা বের করতে হবে, বাকি অংশ, তার মানে আমাদের এই অংশটার ক্ষেত্রফল। তার জন্য তাহলে আমরা কি করব, এই পুরো টোটাল উঠানের ক্ষেত্রফল থেকে শতরঞ্জির ক্ষেত্রফলটা আমরা বিয়োগ করে দেব। তাহলে কি হয়ে যাবে, তাহলে আমাদের বাকি উঠানের ক্ষেত্রফলটা আমাদের বেরিয়ে যাবে, মানে শতরঞ্জি বাদে বাকি উঠানের ক্ষেত্রফলটা বেরিয়ে যাবে। অতএব শতরঞ্জি বাদে বাকি উঠানের ক্ষেত্রফল সমান 25.2 বিয়োগ 8.75। আর এই দশমিকের বিয়োগগুলো কি করে করতে হয় তোমরা তো ক্লাস 6এই শিখেছ, তবু আমি করে দিচ্ছি একটা, দেখো। তাহলে প্রথমে 25.2, তাহলে আমরা এখানে 25.2 লিখব। এরপর দশমিকের সোজা একটা দশমিক দেব, তারপরে কি আছে, দশমিকের পরে 75 আছে, তাহলে এখানে 75 লিখব। তারপরে কি আছে, দশমিকের আগে 8 আছে, তো এখানে 8 লিখব। এবারে বাকিগুলো আমরা এমনি করে শূন্য দিয়ে ভরাট করে দেব। তো এখানে বিয়োগ করছি, তাহলে বিয়োগ করলে 5 কত দিলে 10, 5 দিতে হাতে রইল 1, 7 8, 8 কত দিলে 12, 4
4 দিতে হাতে রইল 1, 8 একে 9, 9 কত হলো 15, 9 6 15 হাতে রইল 1, 1 কত 2 1, তাহলে এরপর দশমিকের সোজা দশমিক, তাহলে 16.45, তাহলে এখানে 16.45 বর্গ মিটার। তাহলে অতএব দিয়ে উত্তরটা লিখবে যে বাকি উঠানের ক্ষেত্রফল, শতরঞ্জি বাদে বাকি উঠানের ক্ষেত্রফল 16.45 মিটার। ঠিক আছে, এবারে 3-এর অঙ্কটা আমরা করছি। এবারে আমরা 3-এর অঙ্কটা কী আছে পড়ি। দেখো, অজন্তা হাউসিং কমপ্লেক্স বর্গক্ষেত্রাকার পার্কের বাইরের চারিদিকে 3 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তা সমেত পার্কের পরিসীমা 484 মিটার হলে রাস্তাটির ক্ষেত্রফল কত? তাহলে কি বলেছে, রাস্তা সমেত পার্কের পরিসীমা 484, তাহলে নিশ্চয় ভেতরে একটি ছোট পার্ক আছে। ধরো এই আমি একটি ছোট পার্ক আঁকছি প্রথমে। ধরো এই একটি ছোট পার্ক, বর্গক্ষেত্রাকার পার্ক, কিন্তু কি বলেছে 3 মিটার চওড়া রাস্তা আছে। তাহলে 3 মিটার চওড়া রাস্তা আছে, চারিদিকে 3 মিটার চওড়া রাস্তা আছে, মানে এখান থেকে এটা যদি আমি 3 মিটার ধরি, এখান থেকে যদি এটা 3 মিটার ধরি, তাহলে এখান থেকেও নিশ্চয়ই যদি 3 মিটার ধরি, এটাও যদি 3 মিটার ধরি, তারপরে যদি আমি একসাথে যোগ করি, তো এই দিকটাও দেখো যোগ করছি, এই দিকটাও দেখো যোগ করছি, তাহলে কি পেয়েছি, তাহলে আবার একটি বর্গক্ষেত্রাকার পেয়েছি। তাহলে একটি ছোট বর্গক্ষেত্রাকার আছে, আর এই যে এখান থেকে এইটার যে দৈর্ঘ্য সেটা হচ্ছে 3 মিটার। তো আমি এটা 3 মিটার লিখছি, মানে 4 দিক আছে, তাহলে এইদিকেও 3 মিটার আছে, এই নিচ দিকেও হবে 3 মিটার, এই দিকেও হবে 3 মিটার, আবার এই দিকেও হবে 3 মিটার। ঠিক আছে, তো কি বলছে, রাস্তা সমেত পার্কের পরিসীমা 484, তার মানে কি এই যে বাইরের যে অংশটা, এর পরিসীমা অর্থাৎ এই 4টে বাহুর যোগফল হবে কত? এই 4টে বাহুর যোগফল হচ্ছে 484 মিটার। তাহলে এটা লিখে দিই, তাহলে পরিসীমা, তাই তো, রাস্তা সমেত পার্কের পরিসীমা, রাস্তা সমেত পার্কের পরিসীমা সমান 484 মিটার। তাহলে অতএব যেহেতু এটি বর্গক্ষেত্রাকার, তাহলে একটি বাহুর দৈর্ঘ্য আমরা বের করব। অতএব একটি বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে, তাহলে বর্গক্ষেত্রাকারের একটি বাহুর দৈর্ঘ্য কী হয়, পরিসীমা দেওয়া থাকলে পরিসীমাকে 4 দিয়ে ভাগ করতে হয়। তাহলে পরিসীমা 484/4, তাহলে 4 একে 4, 4 দুগুণে 8, আবার হবে 4 একে 4, তাহলে হয়ে গেল। এটাকে এটা দিয়ে কাটলে হচ্ছে 121 মিটার। তাহলে আমরা এইখান থেকে যে এইটার দূরত্ব কত পাচ্ছি, 121 মিটার, 121 মিটার। এবারে তুমি দেখো যোগ করো, এখান থেকে এই 4টে বাহু দেখবে যোগ করবে, এখানেও 121, এখানেও 121, এখানেও 121, মানে 4টে 121 যদি যোগ করো দেখবে 484 পাবে। তাহলে আমরা এখানে একটি বাহুর দৈর্ঘ্য বের করে নিতে পেরেছি। ঠিক আছে, এবারে আমরা কি করব, এবারে এই যে মাঝে যে ছোট একটি বর্গক্ষেত্র আছে, এই মাঝে যে ছোট একটি বর্গক্ষেত্রাকার আছে, তার যে এই একটি বাহুর দৈর্ঘ্য বের করব। তো একটি বাহুর দৈর্ঘ্য বের করার জন্য আমরা যদি মনে মনে এইটার থেকে এইটা অ্যাটাচ করে দিই, আবার এইটা থেকে যদি আমরা এইটা অ্যাটাচ করে দিই, তাহলে এইটাও 121, মানে কি হবে, এইটাও 121 হবে, তাই তো। তারপরে যদি আমি শুধু এইটার দৈর্ঘ্য বের করতে চাই, তাহলে আমি এইটা 3 মিটার মানে এটাও 3 মিটার, তাহলে এইখানে 3 মিটার, এইটা 3 মিটার মানে এখানেও 3 মিটার, তাহলে এই ধারে 3 মিটার আর এই ধারে 3 মিটার যদি বাদ দিয়ে দিই, তাহলে আমাদের এই অংশটি বেরিয়ে যাবে। বুঝতে পারলে না? তো ধরো টোটাল এইটা হচ্ছে 121, আর যখন আমরা এই দুটো টেনে দিয়েছি তখন এইটা হয়ে গেছে 121, আর আমাদের দরকার কি, আমাদের দরকার এই ছোট অংশটা দরকার হলে কি হবে, তাহলে এই 121 থেকে এই দিকে 3 আর এই দিকে 3 যদি বাদ দিয়ে দিই, তাহলে আমাদের এই মাঝের অংশটা ছোট অংশটা পেয়ে যাব। তো সেটাই করছি। তাহলে এটা হচ্ছে রাস্তা বাদে পার্কের বাহুর দৈর্ঘ্য, রাস্তা বাদে পার্কের বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে টোটাল হচ্ছে 121 বিয়োগ, তাহলে এইদিকে 3 বাদ যাচ্ছে, এইদিকে 3 বাদ যাচ্ছে, তাহলে 121 থেকে আমরা এখানে 6 বিয়োগ করে দেবো, তাহলে মিটার। তো 121 থেকে যদি 6 আমরা বাদ দিই কত হবে বলো, 115 সমান হচ্ছে 115 মিটার।
ঠিক আছে। আর আমাদের চেয়েছিল কি, আমাদের চেয়েছিল রাস্তাটির ক্ষেত্রফল কত, মানে আমাদের রাস্তাটির ক্ষেত্রফল মানে কি, আমাদের দেখো এই যে চারদিকে যে রাস্তা আছে এই রাস্তাটা, এই চারদিকে এই রাস্তাটার ক্ষেত্রফল কত আমাদের বের করতে হবে। এই জন্য প্রথমে আমরা এই পুরো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল প্রথমে বের করব, তারপরে এই ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করব, পুরো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা আমরা বিয়োগ করে দেবো। তো এই যে বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করার জন্য দেখো বাহুর দৈর্ঘ্য পেয়েছি 121, তাহলে আমরা এখান থেকে ক্ষেত্রফলটা বের করে নিই। অতএব ক্ষেত্রফল সমান, যেহেতু বর্গক্ষেত্র তাহলে ক্ষেত্রফল হচ্ছে কি হবে, বাহু গুণিত বাহু, বাহু গুণিত বাহু মানে কি 100 সমান হচ্ছে 121 গুণ 121। আমার এই জায়গাটা একটু ছোট হয়ে গেল, তোমরা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখবে। তাহলে 121-এর সঙ্গে 121-এর সঙ্গে যখন 121 গুণ করব তখন হবে 14,641, 14,641 বর্গ মিটার। ঠিক আছে। আবার তাহলে রাস্তাবাদে পার্কের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 115, অতএব রাস্তাবাদে ক্ষেত্রফল, অতএব রাস্তাবাদে ক্ষেত্রফল সমান 115 গুণ 115, মানে 115 গুণ 115 কেন, কারণ বাহু গুণ বাহু, তাহলে 115কে যদি 115 দিয়ে গুণ করো তাহলে হবে 13,225 বর্গ মিটার, 13,225 বর্গ মিটার। তাহলে আমাদের কি চেয়েছিল, আমাদের চেয়েছিল রাস্তাটির ক্ষেত্রফল কত। তাহলে আমরা এই টোটাল পুরো ক্ষেত্রফলটা থেকে যখন আমরা এই হচ্ছে ছোট অংশের ক্ষেত্রফলটা বিয়োগ করে দেব তখনই রাস্তার ক্ষেত্রফল বেরিয়ে যাবে। অতএব রাস্তার ক্ষেত্রফল সমান 14,641 বিয়োগ 13,225 সমান হবে 1,416 বর্গ মিটার। ঠিক আছে, 1,416 বর্গ মিটার, মানে এই রাস্তাটির ক্ষেত্রফল 1,416 বর্গমিটার। অতএব এই উত্তরটি লিখবে যে রাস্তাটির ক্ষেত্রফল 1,416 বর্গমিটার, মানে এই যে এইটি রাস্তাটির ক্ষেত্রফল 1,416 বর্গমিটার। এবার আমরা 4 অঙ্কটি করব। তো দেখো 4 অঙ্কটি কী বলেছে, মিহিরদের আয়তক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য 50 মিটার এবং প্রস্থ 30 মিটার। ওই বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্যের সমান্তরাল 4 মিটার চওড়া একটি রাস্তা বাগানটিকে সমান 2টি ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্রাকার খণ্ডে ভাগ করেছে। রাস্তাটির ক্ষেত্রফল নিজে এঁকে হিসাব করে লিখি। তো প্রথমে আমরা একটি ছবি এঁকে নেব। তাহলে কি, বাগানের দৈর্ঘ্য 50 মিটার আর প্রস্থ 30 মিটার। ধরো এটি হচ্ছে আয়তক্ষেত্রাকার বাগান, এটা 4 অঙ্ক। এই হচ্ছে আয়তক্ষেত্রাকার বাগান, এর দৈর্ঘ্য 50 মিটার, এটা হচ্ছে 50 মিটার দৈর্ঘ্য, এটা হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে কত, দৈর্ঘ্য 50 মিটার আর প্রস্থ হচ্ছে 30 মিটার। তো প্রস্থ বলতে এই নিচ দিকটা ছোট দিকটা হয় প্রস্থ, তো এইটা ধরো 30 মিটার। তাহলে এবার পুরো আয়তক্ষেত্রটা আমরা কমপ্লিট করে নিই, এই দিকটাও কমপ্লিট করে নিই, এটা হচ্ছে 50 মিটার। আবার আমরা এই দিকটাও কমপ্লিট করে নেব, এটা হবে 30 মিটার। ঠিক আছে। এবারে কি বলেছে দেখো, বলেছে ওই বাগানের মাঝ বরাবর, মানে এইটা হচ্ছে মাঝ বরাবর, এটা হচ্ছে ধরো মাঝ, এই মাঝ বরাবর কি আছে, দৈর্ঘ্যের সমান্তরালে, মানে এই দিকে যে দৈর্ঘ্য তার এইরকমভাবে সমান্তরালে হবে, দৈর্ঘ্যের সমান্তরালে 4 মিটার চওড়া একটি রাস্তা। তাহলে 4 মিটার চওড়া একটি রাস্তা আগে এঁকে নিই। তো 4 মিটার চওড়া একটি রাস্তা এঁকে নিয়েছি। এই রাস্তাটা কি করেছে, রাস্তাটা বাগানটিকে, অর্থাৎ এই যে পুরো বাগানটিকে 2টি সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্রাকার খণ্ডে ভাগ করেছে, এই একটি ভাগ আর এই একটি ভাগ, তাই তো। দিয়ে কি বলেছে, রাস্তাটির ক্ষেত্রফল নিজে ছবি এঁকে দেখায়। তাহলে রাস্তাটির ক্ষেত্রফল বলতে কি, আমরা এই রাস্তাটির ক্ষেত্রফল বের করব। ঠিক আছে, যেটা আমি পেনে করে মোটা করে দিচ্ছি, এই অংশটির ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। তো এই রাস্তাটি চওড়া কত, রাস্তাটি চওড়া হচ্ছে 4 মিটার, তাহলে আমরা চওড়া 4 মিটার। তাহলে এইটি এখন যদি আমরা ভালো করে একটু লক্ষ্য করি, দেখো যেহেতু দৈর্ঘ্যের সমান্তরালে, তার মানে এইখান থেকে এই যে এইটির দৈর্ঘ্য কত হবে, 50 মিটারই হবে। যেহেতু চওড়া হচ্ছে 4 মিটার, তার মানে এই প্রস্থটা কি হবে, প্রস্থটা 4 মিটার। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 50 মিটার, প্রস্থ হচ্ছে 4 মিটার। তাহলে আমরা অনায়াসে তো ক্ষেত্রফলটা বের করতে পারবো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র অনুযায়ী। তো অঙ্কটি একটু লিখে করতে হবে। তো দেখো যেহেতু রাস্তাটি বাগানের সমান্তরালে আছে, তাই
বাগানের দৈর্ঘ্য হবে রাস্তার দৈর্ঘ্য সমান 50 মিটার, সমান আমি নিচে লিখে দিচ্ছি 50 মিটার, এবং চওড়া হবে প্রস্থ সমান 4 মিটার। তো এটা ছবিটা একটু সাইড করে লিখে দিচ্ছ। অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র লাগাবো দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য বলতে কি, দৈর্ঘ্য বলতেই 50 মিটার, আর চওড়া মানে প্রস্থ 4 মিটার সমান 200। অবশ্যই ক্ষেত্রফল মানে বর্গমিটার কথা দিয়ে লিখতে হবে। তাহলে আমাদের কী আছে, যে রাস্তার ক্ষেত্রফল নিজে এঁকে হিসাব করি, তো আমরা এখানে রাস্তার ক্ষেত্রফলটা আমরা কত পেয়েছি, রাস্তার ক্ষেত্রফলটা 200 বর্গমিটার পেয়েছি। এবারে কি বলেছে দেখো, এবারে পরের পার্টটা বলেছে যদি 4 মিটার চওড়া রাস্তাটি বাগানের মাঝ বরাবর পোস্টের সমান্তরালে হতো। তার মানে আমি ছবিটা যদি আবার একটু আঁকি, তো এইটি হচ্ছে ধরো সেই আয়তক্ষেত্রাকার বাগান, যার এই দৈর্ঘ্যটা বলা হয়েছে 50, আর এই দিকের প্রস্থটা ছিল হচ্ছে 30। এবারে কি বলেছে, পোস্টের সমান্তরালে হতো। তার মানে কেমনভাবে হতো, এইভাবে হতো, ঠিক আছে, এইভাবে হতো। আর রাস্তাটা চওড়া তো আগেই বলেছে 4 মিটার, তো আমি এখানে 4 মিটার এঁকে নিচ্ছি, ঠিক আছে। তো এই রাস্তাটি হচ্ছে 4 মিটার, আর লিখছি নি 4 মিটার, ঠিক আছে। তো তখন কি বলেছে, বাগানটিকে দুটি সমান খণ্ডে ভাগ করতো। তো এই একটা খণ্ড, এই একটা খণ্ড, দুটি খণ্ডে বিভাগ করেছে। তবে রাস্তার ক্ষেত্রফল কি হতো, তার মানে এখানে এই যে মাঝের এই রাস্তার ক্ষেত্রফলটা কি হতো তা এঁকে হিসাব করি। এবার এই রাস্তার ক্ষেত্রফলটা হিসাব করতে হবে। তো দেখো একটু ভালো করে লক্ষ্য করো, দেখো এই যে রাস্তার যে এই যে দৈর্ঘ্য, সেটা কি বাগানের প্রস্থ, তো সেইটা আমাদের লিখতে হবে। যেহেতু দেখো এইভাবে লিখবে যে যেহেতু রাস্তাটি বাগানের প্রস্থের সমান্তরালে আছে, তাই বাগানের প্রস্থ হবে রাস্তার দৈর্ঘ্য। অতএব রাস্তার দৈর্ঘ্য সমান, অতএব রাস্তার দৈর্ঘ্য সমান এই যে 30 মিটার, মানে এই দৈর্ঘ্যটা যে চওড়াটা সেইটাই হচ্ছে রাস্তার দৈর্ঘ্য হয়ে যাচ্ছে। তাহলে হচ্ছে 30 মিটার, এবং প্রস্থ এই যে 4 মিটার চওড়া মানেই প্রস্থ 4 মিটার। অতএব ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে 30 গুণ 4, তাহলে 30 গুণ 4 সমান হচ্ছে 120 বর্গ মিটার, ঠিক আছে, 120 বর্গ মিটার। এখানে কি বলেছিল যে তবে রাস্তাটির ক্ষেত্রফল কি হবে তার ছবি এঁকে দেখায়, ছবি এঁকে দেখিয়েছি। রাস্তাটির ক্ষেত্রফল কত হয়েছে 120। তোমরা কিন্তু এই রাস্তার ভিতরে এরকম করে ছোট করে 120 লিখে দিতে পারো, আর এইখানে ছোট করে এরকমভাবে 200 এঁকে দিতে পারো, ঠিক আছে। এবারে এটা কত অ্যান্সার ছিল, এটা হচ্ছে ছিল এ অ্যান্সার। তো এটা ছিল এর অ্যান্সার। এবারে বিয়ের অ্যান্সারটা কী বলে, বিয়েরটা কী বলেছে, বলছে যদি মিহিরদের বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্য ও প্রস্থের সমান্তরালে দুটি রাস্তা থাকতো। মানে এবারে চিত্রটা কেমন হবে দেখবে, দেখো চিত্রটি এবারে এইরূপ হবে, এইভাবে আসবে, আর ঠিক আছে এই রকম হবে। দিয়ে কি বলেছে, থাকতো এবং মিহিরদের বাগানকে 4টি সমান খণ্ডে ভাগ করতো, 1 2 3 4। তো আমি নাম্বারিং করেছি, 1 2 3 4 4টে সমান খণ্ডে ভাগ করতো।
তখন রাস্তার ক্ষেত্রফল কি হতো, তখন এই রাস্তাটির ক্ষেত্রফলই কি হতো আর এই দিকে যে রাস্তাটা ছিল এই রাস্তাটির ক্ষেত্রফলই কি হতো। তো সেইটা আমাদের এবার বের করতে হবে। তো একটা ভালোভাবে জিনিস লক্ষ্য করো, যখন এই দিকে রাস্তাটা এসেছে আবার এই দিকে রাস্তাটা গেছে, তখন দেখো এই প্রথম রাস্তা আর দ্বিতীয় রাস্তা একে অপরকে কিন্তু ক্রস করেছে। তো ক্রস করার কারণে এই মিডিলে দেখো ছোট একটি বর্গক্ষেত্রের সৃষ্টি হয়েছে। তাহলে বর্গক্ষেত্রের সৃষ্টি হলে এই প্রথমে আমরা এই ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা আমরা বের করব। তো কী কারণে বের করছি একটু পরে বুঝতে পারবে। তো এটা লিখতে হবে, যেহেতু রাস্তা দুটি একে অপরকে ক্রস করেছে তাই মাঝে একটি বর্গক্ষেত্রাকার রাস্তার তৈরি হয়েছে। অতএব ওই রাস্তার দৈর্ঘ্য সমান 4 মিটার। তো 4 মিটারই তো হবে, কারণ রাস্তাটা চওড়া তো 4 মিটারই ছিল। তাহলে এই দিকে যখন 4 মিটার যাচ্ছে, ধরো এটা পুরোটাই 4 মিটার আছে আর এই দিকেও 4 মিটার, তার মানে এইখানে যখন ক্রস করছে, যখন ক্রস করছে 4 মিটারই ক্রস করছে, আবার যখন এই দিকে ক্রস করছে তখন 4 মিটারই ক্রস করছে। তাহলে ক্রস করলে এখন এর 4 দৈর্ঘ্য হচ্ছে, এইটারও 4, এইটারও 4 দৈর্ঘ্য হচ্ছে, এইটারও 4 দৈর্ঘ্য হচ্ছে। তাহলে একটি বর্গক্ষেত্র হচ্ছে, আর বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার। তাহলে ক্ষেত্রফল কত হবে? অতএব ক্ষেত্রফল হবে কত? 4 বাহু গুণিত বাহু, মানে ক্ষেত্রফল হবে 4 গুণিত 4, 4 4 গুণ করলে হবে 16 বর্গ মিটার। এবারে কি বলেছে, এবারে আমাদের এই শুধু রাস্তার এই যে রাস্তাটির ক্ষেত্রফল, তখন রাস্তার ক্ষেত্রফল কি হতো? তাহলে রাস্তার ক্ষেত্রফল কি হবে? তাহলে প্রথম রাস্তার ক্ষেত্রফল যোগ করব আর দ্বিতীয় রাস্তার ক্ষেত্রফল যোগ করব। তাহলে প্রথম রাস্তার ক্ষেত্রফল কি হয়েছিল? তাহলে প্রথম রাস্তার ক্ষেত্রফল ধরো এইটা হচ্ছে 50 আর এই দিকে চৌড়াটা হচ্ছে কত? 4। তাহলে প্রথম রাস্তার ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে 50-এর সঙ্গে 4 গুণ করলে কত হবে? 200 যোগ করব। তো দ্বিতীয় ধরো আমি এরপর এই রাস্তাটা দেখছি, এই রাস্তাটার দৈর্ঘ্য হচ্ছে 30 আর প্রস্থ কি হবে? রাস্তাটার দৈর্ঘ্য হচ্ছে এর যে প্রস্থ এই হবে তার দৈর্ঘ্য। তাহলে প্রস্থ যেহেতু 30, তাহলে এই রাস্তাটার দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হবে 30 আর চৌড়া মানে প্রস্থ 4, তাহলে 30-এর সঙ্গে 4 গুণ করলে হবে 120। আর এই মাঝে দেখো একটি বর্গক্ষেত্রাকার আছে, সেটি দুবার ধরা হয়ে গেছে। এই দুবার ধরে হয়ে গেছে কারণে এর মাঝের ক্ষেত্রফলটি বাদ দেবো, যেটা বাদ দিয়েছি 16 বেরিয়েছে, তাহলে বিয়োগ হবে 16। এটি হচ্ছে বর্গ মিটার। তাহলে 200-র সঙ্গে 120 যোগ করলে হচ্ছে 320 বিয়োগ 16। 320 থেকে যখন আমরা 320 বিয়োগ 16, 320 থেকে যখন আমরা 16 বাদ দেবো তখন হবে 304। তাহলে রাস্তার ক্ষেত্রফল কত হলো? রাস্তার ক্ষেত্রফল হল 304 বর্গ মিটার। আর এগুলো ছবির সাহায্যে দেখানো হয়ে গেল। তো তখন রাস্তার কি হতো তার চিত্রের সাহায্যে দেখাও। তো অঙ্কটি তোমরা কিন্তু প্রথম থেকে একটু মন দিয়ে দেখবে, তাহলে কিন্তু করতে পারবে, বুঝতে পারবে। তো এটি আমাদের 4-এর দাগের অঙ্ক ছিল। এই 4-এর দাগের অঙ্কটি হয়ে গেল এ আর বি, আর এটা শেষেরটা এটা বি এর উত্তর। তো এটা হচ্ছে বি। এবারে আমরা এই 5-এর দাগের অঙ্কটি করছি। তো 5-এর অঙ্কটি কি বলেছে, আমাদের বাড়ির পাশে পাপিয়াদের আয়তক্ষেত্রাকার জমি আছে। ওই আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য 48 মিটার এবং প্রস্থ 26 মিটার। পাপিয়ারা তাদের জমির চারিদিকে 4 মিটার ছেড়ে বাড়ি তৈরি করবে। হিসাব করে দেখি পাপিয়ারা কত বর্গমিটারে তাদের বাড়ি তৈরি করবে। তো প্রথমে কি বলেছে, তাহলে প্রথমে বলেছে পাপিয়াদের আয়তক্ষেত্রাকার জমি আছে, সেই জমিটার দৈর্ঘ্য হচ্ছে 48 মিটার এবং প্রস্থ হচ্ছে 26 মিটার। তো প্রথমে আমরা আয়তক্ষেত্রাকার জমিটা এঁকে নিই। তো এই ধরো একটি আয়তক্ষেত্রাকার জমি যার দৈর্ঘ্য হচ্ছে 48 মিটার আর প্রস্থ 26 মিটার। ধরো প্রস্থ হচ্ছে এই দিকটা প্রস্থ, আমি এটা 26 মিটার লিখছি। তো আমরা এবার আয়তক্ষেত্রটা কমপ্লিট করে নিচ্ছি। তাহলে এটা 48 মানে নিচের দিকটা হবে 48 মিটার আর এইটা 26 মানে এইটা হবে 26 মিটার। এবারে কি বলেছে, পাপিয়ারা তাদের জমির চারদিকে 4 মিটার ছেড়ে বাড়ি তৈরি করবে। ধরো এইখান থেকে এইটি 4 মিটার এলো, আবার এইখান থেকে এইটি ধরো 4 মিটার এলো, আবার এইখান থেকে এইটিও ধরো 4 মিটার এসেছে, এইখান থেকে এইটিও ধরো 4 মিটার এসেছে, দিয়ে বাড়ি তৈরি করছে। তো এইভাবে একটি
বাড়ি তৈরি করে দিল। ঠিক আছে, বাড়ি তৈরি করলো। বাড়ি তৈরি হিসাব করে দেখি পাপিয়ারা কত বর্গমিটারে তাদের বাড়ি তৈরি করবে, অর্থাৎ আমাদের এই জায়গাটির ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে বাড়ি তৈরি করবে মানে কি, নিশ্চয়ই এই জায়গাটি জুড়েই বাড়ি তৈরি করবে। তো এইটি কিভাবে আমরা করতে পারি, তো প্রথমে আমরা মনে মনে এইটার সঙ্গে এইটাও যোগ করে দেব, আবার এইটার সাথে এইটারও যোগ করে দেব। তো কী কারণে যোগ করছি একটু পরে বুঝতে পারবে। তো তার জন্য আমরা লিখব যে 4 মিটার ছেড়ে বাড়ি তৈরি করলে বাড়ির দৈর্ঘ্য হবে। ঠিক আছে, 4 মিটার ছেড়ে বাড়ি 4 মিটার ছেড়ে বাড়ি 4 মিটার ছেড়ে বাড়ি তৈরি করলে বাড়ির দৈর্ঘ্য হবে। তাহলে আমরা যদি এটা যখন অ্যাটাচ করে দিয়েছি, আমাদের দরকার তো এই অংশটা, তো এই অংশটার জন্য আমরা এটা অ্যাটাচ করেছি, এইটাও অ্যাটাচ করেছি। এখন দেখো এই 48টা কার সঙ্গে সমান, 48টা এইটার সঙ্গে সমান, তার মানে এইটাও 48 হলে এখান থেকে শুরু করে এইটাও 48 হবে, তাহলে 48। এবারে কি করব, এইখান থেকে এইটা তো 4 মিটার আমাকে ছাড়তে হয়েছে, আবার এইখান থেকে এইটাও তো আমাদের 4 মিটার ছাড়তে হয়েছে, তাই তো। তাহলে আমরা দুদিকে কত ছেড়েছি, 4, আর এইদিকেও ছেড়েছি 4, তাহলে এর সঙ্গে আমরা 8 বিয়োগ করে দেব, তাহলে হয়ে যাবে 40 মিটার। তাহলে আমরা এইখান থেকে এইটার যে দৈর্ঘ্য সেইটা কত পেয়েছি, 40 মিটার পেয়েছি। ধরো এটা আমাদের 40 মিটার। এবারে আমি যদি এইখান থেকে এইটা এবার হিসাব করি প্রস্থটা, তো তার জন্য আমাদের এটা লিখতে হবে আরেকবার যে 4 মিটার ছেড়ে বাড়ি তৈরি করলে প্রস্থ হবে 4 মিটার ছেড়ে বাড়ি তৈরি করলে প্রস্থ হবে। তাহলে আমরা প্রস্থ বের করছি, তো প্রস্থ বের করার জন্য ধরো এইটা তো 24টা হচ্ছে প্রস্থ, তাহলে আমরা মনে মনে এইটাও যোগ করে দিচ্ছি, এখান থেকে এইটাও যোগ করে দিচ্ছি। এইটা 24 মানে এখন এই পুরোটাই হয়ে গেল 24। তাহলে আমরা প্রথমে 24 লিখি, তাহলে 24, এরপর বিয়োগ দেব কি দেখো, তাহলে এইখান থেকে এইটা কত, 4 মিটার ছেড়েছে, এই যে 4 মিটার, তার মানে এটা হবে 4 মিটার, আবার এখান থেকে এইটিও হবে, এখান থেকে এইটির দূরত্ব হবে কত, 4 মিটার। তাহলে আমরা এইটা যেহেতু 26, এইটাও যেহেতু 26, তাহলে আমরা এইদিকেও এখান থেকে এইটি হচ্ছে 4 ছেড়েছি, আবার এখান থেকে এইটিও 4 ছেড়েছি, তাহলে 4 4 8, তাহলে 26 থেকে আমরা কি করব, 26 থেকে আমরা 8 বিয়োগ করে দেবো, কারণ দুদিকে ছাড়া হয়েছে, তাহলে ছাড়লে হচ্ছে 18 মিটার। তাহলে এবারে আমরা দেখো, এবারে আমরা এইখান থেকে এই অংশটার দৈর্ঘ্য পেয়েছি 40 মিটার, তো আমরা 40 লিখেছি, আবার এইখান থেকে এই অংশটার প্রস্থ পেয়েছি 18 মিটার। এবারে দেখতে একটি আয়তক্ষেত্র হচ্ছে, তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যা বাড়ির ক্ষেত্রফল তাই হবে, অতএব বাড়ির ক্ষেত্রফল হবে, পাপিয়ারা কত বর্গমিটারে বাড়ি তৈরি করবে, অতএব পাপিয়ারা বাড়ি তৈরি করবে। আচ্ছা, একদম ফাইনাল উত্তরটা একবারে লিখে দিচ্ছি, অতএব পাপিয়ারা বাড়ি তৈরি করবে 40 গুণ 18। তাহলে প্রথমে শূন্যতা বাদ দাও, 18 4 হচ্ছে 72, এবারে এই শূন্যতা বসিয়ে দাও 720 বর্গমিটার জায়গায়। ঠিক আছে, পাপিয়ারা 720 বর্গমিটার জায়গায় বাড়ি তৈরি করবে, তাদের বাড়ি তৈরি করবে, হয়ে গেল। এবার আমরা 6 অঙ্কটা করব। তো দেখো ভালো করে, যদি বুঝতে পেরেছো নাকি অঙ্কটা আরেকবার দেখো, একটু ভালো করে দেখো, এবং যেখানটা বুঝতে না পারছো একটু পজ করে দেখো। এই অংশটা তোমরা একটু ভালো করে যদি বুঝে দাও তাহলেই কিন্তু করতে পারবে। ঠিক আছে, এবারে 6 অঙ্কটি কী বলেছে দেখো, আমার ভাই দীপু একটি আয়তক্ষেত্রাকার কাগজের পুরোটাই ছবি এঁকেছে, যার দৈর্ঘ্য 15 সেমি এবং প্রস্থ 8 সেমি।
এরপর এর দাগের কি আমাদের বের করতে হবে, যদি দীপু আয়তক্ষেত্রাকার কাগজের প্রস্থ একই রেখে দৈর্ঘ্য দ্বিগুণ করত তবে তার ছবির কাগজের ক্ষেত্রফলের কি পরিবর্তন হতো হিসাব করে দেখি। তো কি পরিবর্তন হবে ক্ষেত্রফলের, এইটা করার জন্য প্রথমে যে আমাদের আয়তক্ষেত্রাকার কাগজ আছে যার দৈর্ঘ্য হচ্ছে 15 সেমি এবং প্রস্থ হচ্ছে 8 সেমি, সেটা প্রথমে একটু এঁকে নিতে হবে। ধরো এই হচ্ছে একটি আয়তক্ষেত্রাকার কাগজ, ঠিক আছে, এই হচ্ছে আয়তক্ষেত্রাকার কাগজ, এর দৈর্ঘ্য হচ্ছে 15 সেমি, তাহলে এইখান থেকে এইটি ধরো হচ্ছে 15 সেমি, প্রস্থ 8 সেমি, তাহলে এইখান থেকে শুরু করে এইটি ধরো 8 সেমি, ঠিক আছে। দিয়ে ক্ষেত্রফলের কীরূপ পরিবর্তন হবে মানে কি, তাহলে নিশ্চয়ই এর ক্ষেত্রফলের কথা বের করতে বলেছে। তাহলে ক্ষেত্রফল যেহেতু আয়তক্ষেত্র, আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কী হয়, দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 15, প্রস্থ হচ্ছে 8, তাহলে 15-র সঙ্গে 8কে গুণ করলে যা হবে সেইটাই হবে এর ক্ষেত্রফল, অর্থাৎ এর মাঝের অংশটার ক্ষেত্রফল হবে 120 বর্গ সেমি। বর্গ সেমি মানে কি, সেমি স্কোয়ার মানে বর্গ সেমি হয়ে গেল। এবারে কি বলেছে, এবারে বলেছে যে যদি দীপু আয়তক্ষেত্রাকার কাগজের প্রস্থ একই রাখে, তো প্রস্থটা ধরো এখানে কত, প্রস্থ ছিল 8, প্রস্থ ছিল 8, তো এখানে 8ই রেখেছে, প্রস্থ হচ্ছে একই রেখে কি করেছে, দৈর্ঘ্য দ্বিগুণ করেছে, ছিল 15, তাহলে দ্বিগুণ করেছে মানে কি, এইরকম একটু বাড়ি ডবল হয়ে গেছে, তাহলে দ্বিগুণ মানে কি, 15-র দ্বিগুণ কত, 15-র দ্বিগুণ হচ্ছে কত, 30, মানে 15-র সঙ্গে আমরা যখন 2 গুণ করছি তখনই দ্বিগুণ বোঝাচ্ছে, তাহলে 15 দুগুণে 30। তাহলে এবারে কি বলেছে, এবারে পুরোটা আমি এঁকে নিচ্ছি, তাহলে তখন কি হচ্ছে, দ্বিগুণ করতো তবে তার ছবির কাগজের ক্ষেত্রফলের কীরূপ পরিবর্তন হতো। তাহলে এখন আমাদের বর্তমান দৈর্ঘ্য হচ্ছে 30 আর এখানে প্রস্থ হচ্ছে 80, তাহলে ক্ষেত্রফল কি, যেহেতু একটি আয়তক্ষেত্র তাহলে ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে 30-এর সঙ্গে 8 যদি গুণ করি তাহলে হবে 240, 240 অবশ্যই বর্গ সেমি মানে কি সেমি স্কোয়ার। ক্ষেত্রফলের কীরূপ পরিবর্তন হতো, তাহলে ক্ষেত্রফলের কীরূপ পরিবর্তন, এইটা করার জন্য প্রথমে আমাদের কি করতে হবে, দেখো প্রথমে কার মধ্যে পরিবর্তন হয়েছে, 120-র মধ্যে পরিবর্তন হয়েছে, এই জন্য 120টা আমাদের নিচে লিখতে হবে। আর বর্তমান পরিবর্তন কত হয়েছে, বর্তমানে হয়েছে 240 সেমি, তাহলে উপরে হচ্ছে 240 বর্গ সেমি করতে হবে। তাহলে এবার আমরা উপর নিচে কাটাকাটি করতে পারি, এই শূন্যটা আমরা কাটতে পারি, 12 দুগুণে 24 হবে, তাহলে কত পড়ে এলো 2 গুণ, তাহলে ক্ষেত্রফলের পরিবর্তন কি হয়েছে 2 গুণ। তো আমি এটা ছবির সাহায্যে বোঝালাম, কিন্তু এটা লিখে করতে হবে। তো আমরা কিভাবে লিখে করছি দেখো, তো আমরা লিখে করছি যে আমার ভাই দীপু, তাহলে আমরা এখান থেকে দীপুর আয়তক্ষেত্রাকার কাগজের দৈর্ঘ্য, তাহলে এভাবে লিখে একটু করছি, হ্যাঁ, দীপুর আয়তক্ষেত্রাকার কাগজের দৈর্ঘ্য এই যে 15 সেমি, প্রস্থ 8 সেমি, আমি ইংরাজিতে লিখে দিচ্ছি, অতএব ক্ষেত্রফল সমান 15 গুণ 8, 15 8 হচ্ছে 120 বর্গ সেমি, হচ্ছে প্রস্থ একই রেখে, এরপর এই কথাটা আমি লিখছি, প্রস্থ একই রেখে দৈর্ঘ্য দ্বিগুণ করলে দৈর্ঘ্য হয় দ্বিগুণ 2 গুণিত 15 সমান 30 সেমি, এবং প্রদত্ত প্রস্থ সমান 8 সেমি, অতএব ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে দৈর্ঘ্য হচ্ছে কি, দৈর্ঘ্য 30, প্রস্থ হচ্ছে 8, তাহলে 30 গুণ 8 সমান 240 বর্গ সেমি, 240 বর্গ সেমি। ক্ষেত্রফলের কি পরিবর্তন হয়েছে, অতএব ক্ষেত্রফলের পরিবর্তন, অতএব ক্ষেত্রফলের পরিবর্তন আগের তুলনায়
কি হয়েছে, কতর মধ্যে পরিবর্তন হয়েছে, হয়েছে এই 120-র মধ্যে, অর্থাৎ এর মধ্যে। তাহলে 120 বর্তমান প্রস্থ হচ্ছে 200, বর্তমান ক্ষেত্রফল হচ্ছে 240, তাহলে এখানে 240, এই শূন্য কাটলো, 12 দুগুণে হবে 40 সমান হচ্ছে 2 গুণ। তাহলে আমাদের এখানে এই এর অ্যান্সারটা কিন্তু হয়ে গেল। ক্ষেত্রফলে কীরূপ পরিবর্তন হচ্ছে, এটা হচ্ছে এর দাগ, ঠিক আছে, এটা এর দাগ। তো অঙ্কটা একটু ভালো করে দেখো, বুঝতে পারলে কি না এর দাগ। এবারে আমরা এই বিয়ের দাগের অঙ্কটা করব। তো বিয়ের দাগেরটা কি বলেছে দেখো। তো বিয়েরটি বলেছে, যদি দীপু তার ছবির কাগজের দৈর্ঘ্য একই রেখে প্রস্থ দ্বিগুণ করত, তখন তার ছবির কাগজের ক্ষেত্রফলের কীরূপ পরিবর্তন হতো। তো সেক্ষেত্রে প্রথমে আমরা পুনরায় প্রথমের যে ছবির কাগজ ছিল সেইটা একটু এঁকে নিই। ধরো এই হচ্ছে প্রথমের ছবির এইটা কাগজ, এইটার দৈর্ঘ্য তো কত ছিল, দৈর্ঘ্য হচ্ছে 15 ছিল, তাহলে এখানে 15। আর এই যে এখান থেকে এটি প্রস্থ ছিল 8, তো এখানে হচ্ছে 8 সেমি ছিল, আমি সেমি লিখে দিয়েছি। এবার কি করছে, দৈর্ঘ্য একই রাখছে, তাহলে 15কে 15ই দৈর্ঘ্য রাখছে। ধরো লম্বা এই যেটা ছিল 15, এটা ছিল 15 সেমি রেখে দিয়েছে, ঠিক আছে। এবার কি করলো, প্রস্থ দ্বিগুণ করে দিল। তাহলে প্রস্থ দ্বিগুণ করে দিল মানে কি, ছিল হচ্ছে 8, তাহলে এখানে প্রস্থ কি হবে, প্রস্থ হয়ে যাবে 16 হয়ে যাবে, তাই তো। তাহলে এখানে আমি 16 সেমি লিখে দিচ্ছি। তাহলে ছবিটা আরেকটু ভালো করে এঁকে নিই। তো এইটা হয়ে গেল তখন জিনিসটা। তাহলে এইখানে 15 সেমি হলে এই নিচটা হবে 15, এইটাও 16 হলে এইটা হবে 16। তাহলে এইটা হচ্ছে দৈর্ঘ্য একই দেখছে, তাহলে দৈর্ঘ্য 15 ছিল, 15 আছে, এবং প্রস্থ দ্বিগুণ করছে, তাহলে দ্বিগুণ করছে মানে ছিল 8 আর হয়ে যাচ্ছে 16। এবার ক্ষেত্রফল কি হচ্ছে, তাহলে ক্ষেত্রফল হবে 15 গুণিত 16, কারণ দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তাহলে 15 গুণিত 16, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তাহলে 15-র সঙ্গে যদি আমরা 16 গুণ করি, তাহলে 15 হবে 240 সেমি স্কোয়ার। আর এইটা 15-র সঙ্গে 8 গুণ করলে হয়ে যাচ্ছে কত, 120 সেমি স্কোয়ার, তাই তো। তাহলে ক্ষেত্রফলের পরিবর্তন কি হবে, ক্ষেত্রফলের পরিবর্তন হবে, এখন নতুন ক্ষেত্রফল কত হয়েছে, 240 হয়েছে, আগে কত ছিল হচ্ছে 120। এবারে এই শূন্যই কাটবে, 12 দুগুণে হবে 24, তাহলে ক্ষেত্রফলের পরিবর্তন এটাও কিন্তু ক্ষেত্রফলের কীরূপ পরিবর্তন হয়েছে, প্রথমের তুলনায় আগের তুলনায় এটাও কিন্তু দ্বিগুণই হয়ে যাচ্ছে, তাই তো। তো এটা একটু আবার আগের মতোই লিখে করতে হবে, এটা লিখতে যে একটু দেরি, তাহলে কিন্তু অঙ্কগুলো ছবি দেখে তোমরা আশা করি বুঝতে পেরে যাচ্ছ। তাহলে বলছে যে প্রথমে ছবির দৈর্ঘ্য ছিল, প্রথমে ছবির কাগজের দৈর্ঘ্য ছিল 15 সেমি এবং প্রস্থ সমান এবং প্রস্থ কত, প্রস্থ হচ্ছে 8 সেমি, আচ্ছা তন্ত সৈকা মাস। অতএব ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, ক্ষেত্রফল কত হবে, আচ্ছা প্রথমে ছবির কাগজের দৈর্ঘ্য 16 হবে না, ছিল এখানে 15, তাহলে আমার এটা ভুল হয়ে গেছে, এটা 15 করবে, আর পরে হয়েছে 8, তাহলে ক্ষেত্রফল হবে 15 গুণ 8, 15-র সঙ্গে 8 গুণ করলে হচ্ছে 120 বর্গ সেমি। এবার পরে কি করছে, পরে হচ্ছে দৈর্ঘ্য একই রেখে প্রস্থ দ্বিগুণ করছে, তাহলে এটা লিখে দিতে হবে যে দৈর্ঘ্য একই রেখে প্রস্থ দ্বিগুণ করলে প্রস্থ হয় 8 গুণ 2 সমান 16, 8 গুণিত 2 সমান 16 সেমি। অতএব আচ্ছা এবং দৈর্ঘ্য সেই 15কে 15ই থাকছে, 15 সেমি। অতএব ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে কত, 16 গুণ 15। আমার 16কে এবার কি করতে হবে, 16কে 15 দিয়ে গুণ করতে হবে 240 বর্গ সেমি, তাহলে 240 বর্গ সেমি হয়ে গেল, 240 বর্গ সেমি। অতএব ক্ষেত্রফলের
ক্ষেত্রফলের পরিবর্তন, এখন বর্তমান ক্ষেত্রফল কত 240, তাহলে এখানে হচ্ছে 240। এই পরিবর্তনটা কার মধ্যে হয়েছে, এই 120-র মধ্যে হয়েছে, তাহলে ডিভাইডেড বাই 120। তাহলে এই শূন্যই কাটছে, 12 দুগুণে হবে 24, তাহলে হলো 2 গুণ, তাহলে ক্ষেত্রফলের পরিবর্তন হলো 2 গুণ। তাহলে আমাদের এটাও সিয়ের হয়ে গেল। তাহলে তার ছবির কাগজের ক্ষেত্রফলের কীরূপ পরিবর্তন হবে, অতএব যে উত্তরটা লিখে দেবে যে অতএব তার ছবির কাগজের ক্ষেত্রফলের পরিবর্তন হবে 2 গুণ। তো আমার এখানে জায়গাটা নেই, তো এখানে আমাদের এটা বিয়ের অ্যান্সার হয়ে গেল, বিয়ের অ্যান্সার। এবারে সিয়েরটা কি বলেছে দেখো, এবারে সি এর অঙ্কটা কী বলেছে দেখো, যদি দীপু তার ছবির কাগজের দৈর্ঘ্য ও প্রস্থ উভয়কেই দ্বিগুণ করত, তখন তার ছবির কাগজের ক্ষেত্রফলের এ নম্বর ছবির কাগজের ক্ষেত্রফলের কত গুণ হতে পারে হিসাব করি। মানে আমি যে এই এর অ্যান্সারটা যে করেছি তার তুলনায় কত গুণ হতে পারে সেইটা আমাদের হিসাব করতে হবে। তাহলে এর জন্য আমরা প্রথমে আবার চিত্রটি এঁকে নিই। ধরো এখানে চিত্রটি এঁকে নিচ্ছি। তো প্রথমে দৈর্ঘ্য কী ছিল, প্রথমে দৈর্ঘ্য ছিল 15 সেমি, তো এখানে 15 সেমি লিখছি, আর প্রস্থ 8 সেমি লিখছি। এটা কি হচ্ছে, এটা পরিবর্তিত হয়ে কি হচ্ছে না, দৈর্ঘ্য ও প্রস্থ উভয় দ্বিগুণ হয়ে যাচ্ছে। তার মানে এটা 15 ছিল, এটা হয়ে যাবে 30, তাই তো 15 ছিল হয়ে যাবে 30, মানে 15 গুণ 2 30 সেমি হয়ে গেল। আর প্রস্থও দ্বিগুণ ছিল 8, আর এই দিকটায় হয়ে যাবে 16, তাই তো 8-এর ডবল কী হলো 16 সেমি। তো এই দিকটা আমরা এভাবে টেনে দিই, তাই তো। তাহলে এখানে 15-র সঙ্গে যখন 8 গুণ করেছি, 15 8-এ কী হয়েছে, 15 8-এ হলো 120, তাহলে এটা হচ্ছে 120 বর্গ সেমি। তাহলে যখন পরিবর্তন হবে, তাহলে পরিবর্তনটা কি হবে, ক্ষেত্রফলের পরিবর্তন। এই 30-এর সঙ্গে 16 গুণ করতে হবে, 16 3-এ হবে কত 480 বর্গ সেমি। এবারে মূল ব্যাপার হচ্ছে সবসময় তো এর পরিপ্রেক্ষিতে কত গুণ হিসাব করেছি, এখন এর পরিপ্রেক্ষিতে করলে হবে না। এর কারণ বলছে এ নম্বর ছবির কাগজের ক্ষেত্রফলের কত গুণ হতে পারে। তো এ নম্বর কি ছিল, তো এ নম্বরটা আমি এখানে যদি একটু এঁকে নিই, হ্যাঁ আচ্ছা, এ নম্বর কি বলেছে, এ নম্বর প্রস্থ একই রেখে দৈর্ঘ্য দ্বিগুণ। তাহলে দৈর্ঘ্য দ্বিগুণ মানে ছিল 8, তাহলে এইটা হয়ে গেল 16, তাই তো। আচ্ছা কি সরি, প্রস্থ একই রেখে দৈর্ঘ্য দ্বিগুণ, তার মানে এইটা ছিল কত, এটা ছিল 15, এটা হবে 30, আর প্রস্থ যেমন 8 ছিল, এটা 8ই থাকবে, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, তাহলে এর ক্ষেত্রফল কি হবে, 30-এর সঙ্গে 8 গুণ করলে 240। তাহলে এই যে ক্ষেত্রফলটা এর তুলনায় কত গুণ সেইটা আমাদের বের করতে হবে। তাহলে তার জন্য কি করতে হবে, তাহলে কার মধ্যে পরিবর্তনটা হিসাব করছে, এই যে হচ্ছে পরিবর্তন হচ্ছে 240-এর মধ্যে, যার মধ্যে পরিবর্তন হয় সেটা সবসময় নিচে রাখতে হয়। আর কত বর্তমান পরিবর্তন কত 480, তাহলে 480টা উপরে লিখতে হয়, তাই তো। তাহলে এবারে কি করবে, এবার আমাদের কাটাকাটি করতে হবে। তাহলে এইটার সঙ্গে এটা কাটলে 24 দুগুণে হয় 48, সমান হবে 2 গুণ, তাই তো। তাহলে কত গুণ হলো এখানে পরিবর্তন ছবির তুলনায় কত গুণ। আচ্ছা আমি অঙ্কটা করে দেবো না তোমরা লিখে নিজেরাই করে নেবে, ঠিক আছে আমি করেই দিচ্ছি, হ্যাঁ। তো এটা অঙ্কতে এমনি অনেক লেন্দি হয়ে যাচ্ছে। তাহলে ছবির কাগজের দৈর্ঘ্য প্রস্থ উভয় দ্বিগুণ করলে, তো এটা এইখান থেকে শুরু করি যে ছবির কাগজের দৈর্ঘ্য ও প্রস্থ উভয়কেই দ্বিগুণ করলে দৈর্ঘ্য ও প্রস্থ হবে যথাক্রমে, তাহলে দৈর্ঘ্য ছিল কত, দৈর্ঘ্য ছিল হচ্ছে 15, তাহলে দৈর্ঘ্য ছিল 15, তাহলে হয়ে গেল দৈর্ঘ্য হয়ে গেল 30 সেমি, 30 সেমি, ও প্রস্থ ছিল 8, হয়ে গেল 16 সেমি। অতএব ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে 30 গুণ 16 মানে কত 480 বর্গ সেমি। তাহলে
এ নম্বর ছবির কাগজের ক্ষেত্রফলের কত গুণ? অতএব এ নম্বর ছবির কাগজের ক্ষেত্রফলের কত? বর্তমান হচ্ছে 480। কার সঙ্গে তুলনা করছে? এই এ নম্বর, এটা ছিল এ নম্বর চিত্র পেয়েছিল 240, তাহলে এখানে নিচে হয়ে গেল 240। আমার এই শূন্য কেটে দিচ্ছে, 24 দুগুণে হলো 48 সমান হয়ে গেল 2 গুণ। তাহলে আমাদের এখানেও সি এর অ্যান্সারটাও কিন্তু চলে এসেছে। এবারে আর একটি আছে ডিএরটা কি বলেছে দেখো, বলেছে কিন্তু দীপু যদি তার ছবির কাগজের দৈর্ঘ্য ও প্রস্থ উভয়কেই অর্ধেক করত তখন তার ছবির কাগজের ক্ষেত্রফলের কি পরিবর্তন হতো হিসাব করি। তো এই কারণে তাহলে আমাদের মূল ছবি যেটা ছিল সেটা এঁকে নিই। এটা ছিল হচ্ছে 15 সেমি আর এই দিকটা ছিল হচ্ছে 8 সেমি। তাহলে আমি সম্পূর্ণ আয়তক্ষেত্রটি এঁকে নিচ্ছি। তাহলে এরপর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 15 সঙ্গে 8 গুণ করলে হবে 120 বর্গ সেমি, 120 বর্গ সেমি। এবারে এইটা কি হচ্ছে, দৈর্ঘ্য ও প্রস্থ উভয়কেই অর্ধেক করছে। তাহলে এইখানে দৈর্ঘ্য কত হবে? তাহলে 15 সেমির হাফ কত হয়? 15 সেমির হাফ হয় 7.5 সেমি, 7.5 সেমি। মানে এগুলো তো সবাই তোমরা জানো, কারণ এখানে দেখো হাফ মানে কি 2 দিয়ে ভাগ, তাহলে 2 দিয়ে হাফ করবে, তাহলে এটাকে সবসময় 10-এর গুণিতকে নিয়ে যেতে হয়। তাহলে 10-এর গুণিতকে নিয়ে গেলে আমি 5 দিয়ে গুণ করছি, নিচকে 5 দিয়ে গুণ করলে উপরকেও 5 দিয়ে গুণ করতে হয়। এবারে 5×15 কত হয়? 5×15 হয় 75, আর নিচে 5 দুগুণে হয় কি 10, যেহেতু 10 মানে একটি শূন্য আছে, তাহলে ডান দিকে একটার আগে দশমিক হয়, তার মানে 7.5। তো এগুলো 6-এ করে এসেছো, 5-এও আছে। তো এবারে কি বলেছে? এবার বলেছে দৈর্ঘ্য ও প্রস্থ উভয়কেই অর্ধেক করতে হবে। তাহলে ছিল 15, হয়ে গেল 7.5, আর প্রস্থ ছিল 8, তাহলে হয়ে গেল কি? হয়ে গেল প্রস্থ ছিল 8, হয়ে গেল 4। যদিও আমার দুটো এখানে সমান দেখাচ্ছে ছবিতে, কিন্তু তোমরা একটু বুঝে নিও এটা অর্ধেকই আমি এঁকেছি। এবার ক্ষেত্রফল কি হবে? তাহলে এর ক্ষেত্রফল কি হবে? এর অংশটা তাহলে আমি 75, এখন দশমিক ছাড়াই আমি ধরছি, তাহলে 75কে 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে 4×5 20, শূন্য হাতে রইল 2, 7×4 28, আর 2 30, আর দশমিকের পরে একটা সংখ্যা, একটার আগে দশমিক, তাহলে শুধুমাত্র হয়ে গেল কি দশমিকের পরে শূন্যর কোনো দাম নয়, তাহলে টোটাল হয়ে গেল 30। তাহলে 30 বর্গ সেমি। তাহলে কি বলেছে? তখন তার ছবির কাগজের ক্ষেত্রফলে কীরূপ পরিবর্তন হতো? তাহলে কীরূপ পরিবর্তন হবে? এখন নতুন ক্ষেত্রফল কত হয়েছে? 30। তাহলে লিখতে হবে 30 কতর মধ্যে পরিবর্তন, কার সঙ্গে তুলনা করতে হচ্ছে? 120 সঙ্গে তুলনা করতে হচ্ছে। তাহলে এখানে 120 সঙ্গে বাই 120, এবারে উপরের একটা শূন্য নিচের একটা শূন্য কেটে যাবে। 3-এর সঙ্গে যদি 12 কাটি, 3×4 12, তাহলে উপরে কিছু নাই মানে সবসময় কিন্তু 1 ধরতে হয়, 1/4। ঠিক আছে, মানে উপরে কিছু নাই মানে এখানে শূন্য করে দিয়েছি, তাহলেই কিন্তু ভুল। কিন্তু যদি কোনো ক্রমে 12/3 থাকতো, তাহলে 3×4 12 সমান 4 লিখতে পারতাম। এই নিচে একটা লেখার তখন কোনো প্রয়োজন পড়তো না। কিন্তু যখন ওপরে কোনো কিছু থাকবে না, একদম টোটালি শূন্য কেটে যাবে, তখন শূন্য না লিখে সবসময় 1 লিখতে হয়। তাহলে কীরূপ পরিবর্তন হচ্ছে? এই প্রথমের তুলনায় 1-এর 4 গুণ পরিবর্তন হচ্ছে। তো অঙ্কটি যদি আমরা আরেকবার লিখি যে দৈর্ঘ্য ও প্রস্থ উভয়কেই অর্ধেক করলে দৈর্ঘ্য, আচ্ছা দেখো, আর এটা আমাদের এর অঙ্কটা চলছে, শেষ পাতের অঙ্ক। দৈর্ঘ্য ও প্রস্থ উভয়কেই অর্ধেক করলে দৈর্ঘ্য ও প্রস্থ হবে যথাক্রমে, দৈর্ঘ্য হচ্ছে কত? 7.5, মানে 7.5 সেমি এবং প্রস্থ 4 সেমি। এখানে 4 সেমি। অতএব ক্ষেত্রফল সমান 7.5 গুণিত 4। তাহলে আমরা কি জানি? 75 দুগুণে হয় 150, আবার 75 দুগুণে হয় 150। তাহলে 150 যোগ করলে কি হবে? 150 যোগ করলে হবে 300। একটার আগে দশমিক, এখানে এক দশমিকের পর একটা সংখ্যা, মানে এখানে দশমিক, তাহলে এখানে হয়ে গেল 30 বর্গ সেমি। তাহলে ক্ষেত্রফলের তো পরিবর্তন হয়েছে, তাহলে অতএব ক্ষেত্রফলের পরিবর্তন
ক্ষেত্রফলের পরিবর্তন, এখন ক্ষেত্রফল কত 30, এখন ক্ষেত্রফল 30, তাহলে 30 কার মধ্যে পরিবর্তন হচ্ছে, এই 120 মধ্যে পরিবর্তন হচ্ছে, তাহলে নিচে আমরা 120 লিখে দেবো। তাহলে এবারে আমরা এই শূন্য কাটবো, 30 4 হচ্ছে 120, উপরে কিছু না মানে 1 আছে, তাহলে হবে 1/4 গুণ। দেখবে এটা অনেক সময় বইয়ে 1/4 অংশ আছে, ঠিক আছে, 1/4 গুণও যা, অথবা 1/4 অংশও কিন্তু তাই, অর্থাৎ এখানে 4 ভাগের 1 ভাগ, ঠিক আছে। তো আমাদের এখানে ডিয়ের অঙ্কটিও হয়ে গেল, এখানে অঙ্কটি হয়ে গেল। এবারে 7 অঙ্কটি আমরা করব। তো বলেছে আমি 3টি বর্গক্ষেত্রাকার কাগজ কাটি এবং ক্ষেত্রফলের কীরূপ পরিবর্তন হবে দেখি। তাহলে প্রথমে 3টি বর্গক্ষেত্রাকার কাগজ আমরা কাটছি। ধরো আমি এই একটা বর্গক্ষেত্রাকার কাগজ কাটছি, এই একটি বর্গক্ষেত্রাকার কাগজ কাটছি, এই একটি বর্গক্ষেত্রাকার কাগজ কাটছি, 3টি বর্গক্ষেত্রাকার কাগজ আমরা কেটে নিচ্ছি। দিয়ে আমাদের এ কি বলেছে, এ অ্যান্সার বলছে যদি দৈর্ঘ্য দ্বিগুণ করা হয়। ধরো আমি এই বর্গক্ষেত্রাকার কাগজটা আমি নিচ্ছি, ধরো আমি এইটি আমি নিচ্ছি, এটি বর্গক্ষেত্রাকার কাগজ। ধরো কি বলেছে, দৈর্ঘ্য যদি দ্বিগুণ করা হয়, তো এর তো আমি এখন দৈর্ঘ্যই জানি না, তো কিভাবে দৈর্ঘ্য আমি দ্বিগুণ করব। এই জন্য আমি দৈর্ঘ্যটা ধরে নিচ্ছি এ, ঠিক আছে। এবারে যদি আমরা দৈর্ঘ্যটা যদি আমরা দ্বিগুণ করে দিই, তাহলে কি হবে, তাহলে এর সঙ্গে 2 গুণ করতে হবে, তাহলে তখন দৈর্ঘ্যটা কি হবে, তাহলে এ গুণ 2 মানে কত 2a। আগে সবসময় কি বসে সংখ্যা, তারপরে চল, তার মানে 2a, তখন কি হবে, তখন তাহলে দৈর্ঘ্য যদি দ্বিগুণ করা হয়, তাহলে কি হবে, এ গুণ 2 সমান হচ্ছে 2a, তাহলে 2a যেহেতু বর্গক্ষেত্রাকার, তাহলে কি হবে, এর 4টে বাহুই 2a করে হয়ে যাবে। তো এইটাও 2a হবে, তখন এইটাও 2a হবে, এইটাও 2a হবে, এইটাও 2a হবে। আর যখন এ ধরেছি, তার মানে এইটাও এ, মানে এইখানেও এ, এইটাও এ, এইটাও এ। যখন কি হলো, দ্বিগুণ করা হলো, তখন কি হচ্ছে 2 গুণ করা হচ্ছে, এর সঙ্গে 2। তাহলে এরপর কি বলেছে, ক্ষেত্রফলের কি পরিবর্তন হবে, এরপরে আমাদের একটা তো পরিবর্তিত ক্ষেত্রফল হবে, তার জন্য তাহলে প্রথমের ক্ষেত্রফল কি হচ্ছে, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, বাহু স্কোয়ার। এখানে বাহু বলতে কি, বাহু বলতে শুধুমাত্র এ, তাহলে এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার হয়ে গেল। আর এই বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, বাহু স্কোয়ার। তাহলে বাহু স্কোয়ার মানে কি, বাহু স্কোয়ার মানে এখানে এই যে 2a আছে, তাহলে 2a স্কোয়ার, তাহলে 2a স্কোয়ার মানে কি 2a গুণ 2a, তাহলে 2a গুণ 2a, তাহলে সমান কি হচ্ছে, 2 এর সঙ্গে যখন 2a গুণ করা হচ্ছে, তাহলে প্রথমে সংখ্যায় গুণ, তাহলে 2 এর সঙ্গে 2 গুণ করলে হচ্ছে 4, আর a এর সঙ্গে a গুণ করলে হচ্ছে a স্কোয়ার, কারণ গুণের সঙ্গে পাওয়ারগুলি যোগ হয়। তাহলে এর মাথায় কিছু নাই মানে 1 আছে, এর মাথায় কিছু নাই মানে 1 আছে, তাহলে a করতে a একে একে যোগ করলে কি হয় 2, আর 2 দিয়ে গুণ করলে 4, 4a স্কোয়ার। এবার কি বলেছে, ক্ষেত্রফলের কীরূপ পরিবর্তন হবে। তো পরিবর্তন হতে গেলে কি হয়, প্রথমে এই যে এর আগের অঙ্কগুলো দেখে এসেছো যে কীভাবে পরিবর্তন করতে হয়। তাহলে প্রথমের ক্ষেত্রফল কত আছে, প্রথমের হচ্ছে নতুন ক্ষেত্রফল হচ্ছে 4a স্কোয়ার, কার মধ্যে পরিবর্তন হয়েছে, এ স্কোয়ারের মধ্যে পরিবর্তন হয়েছে, তাহলে নিচে হয়ে যাবে এ স্কোয়ার, তাহলে উপরেও স্কোয়ার নিচেও স্কোয়ার ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে পরে রয়েছে কি, পরে হচ্ছে 4 গুণ। তাহলে ক্ষেত্রফলের পরিবর্তন কি হচ্ছে 4 গুণ, তাহলে ক্ষেত্রফলের পরিবর্তন হচ্ছে 4 গুণ। তো এটা আমরা কি করব, একটু ভাষার সাহায্যে লিখে করে নেব। তো আমরা লিখি যে ধরি প্রথম ক্ষেত্রে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান এ একক। কোনো কিছু যেহেতু বলে দেয়নি, তাহলে আমরা এ একক, এটা সেমি হতে পারে অথবা মিটারও হতে পারে। অতএব ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফলের সূত্র কি, বাহু গুণিত বাহু, এ গুণিত এ, তাহলে একে এ দিয়ে গুণ করলে কি হয়, এর মাথায় কিছু নাই মানে 1, এর মাথায় কিছু নাই মানে 1, তাহলে হবে এ করতেই এ, আর এখানে একে যোগ করলে 2 স্কোয়ার বর্গ একক। এখানে তো পরিবর্তন হয়েছে, কি করেছে, দ্বিগুণ করে দিয়েছে, তাহলে পরিবর্তিত করেছে দ্বিগুণ। তাহলে আমরা লিখতে পারি যে দ্বিগুণ করার পর আচ্ছা দৈর্ঘ্য দ্বিগুণ করার পর, দৈর্ঘ্য দ্বিগুণ করার পর বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ বলতে আগে ছিল এ, তাহলে এ দ্বিগুণ করেছে, তাহলে 2 দিয়ে গুণ করছে, তাহলে 2a একক,
2a একক, ঠিক আছে। অতএব ক্ষেত্রফল কি, বাহু গুণিত বাহু, মানে এখানে 2a গুণ 2a, তাহলে 2 এর সঙ্গে 2 গুণ করলে হচ্ছে 4। আর যেহেতু এখানে দেখো এ আছে, এখানেও এ আছে, এই জন্য এ লিখেছি। এরপর এর মাথায় কিছু নয় মানে 1 আছে, এর মাথায় কিছু নয় মানে 1 আছে। যেহেতু এখানে গুণ সম্পর্কে আছে এর সঙ্গে, তাহলে এই চলের যে পাওয়ারগুলো, সেম চলের পাওয়ারগুলো যোগ হয়, তাহলে একে একে যোগ করলে হচ্ছে 2, 4a স্কোয়ার। অতএব ক্ষেত্রফলের পরিবর্তন কি হবে, অতএব ক্ষেত্রফলের পরিবর্তন ছিল মানে হয়েছে কত, 4a স্কোয়ার। কার মধ্যে পরিবর্তন হয়েছে, এই a স্কোয়ারের মধ্যে পরিবর্তন হয়েছে। তাহলে a স্কোয়ারের মধ্যে পরিবর্তন হয়েছে, তাহলে a স্কোয়ার আর a স্কোয়ার কী হবে, কেটে যাবে, তাহলে হয়ে যাবে এখানে 4 গুণ। তার মানে বর্গক্ষেত্রটা ছিল হচ্ছে এই রকম। তো যদি আমরা ছবির সাহায্যে আঁকি, দেখবে এই রকম একটা বড় বর্গক্ষেত্র হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে এইরকম মানে এই যে 4 গুণ মানে প্রায় এত বর্গক্ষেত্র হয়ে যাবে। তো এটা আমাদের এ এর পাতের অঙ্কটা হয়েছে, তাই ঠিক আছে। তো এটা আমাদের এ এর পাতের অঙ্কটা হয়ে গেল। এবারে বি এর পাতের কি বলেছে দেখো, বলেছে দৈর্ঘ্য যদি অর্ধেক করা হয়। এবারে কি বলেছে, দৈর্ঘ্য যদি অর্ধেক করা হয়। তো আমরা প্রথমে এঁকে নিই বর্গক্ষেত্রটা আরেকবার। তো ছিল কত, ছিল এখানে বর্গক্ষেত্রটা, ধরো এই হচ্ছে একটি বর্গক্ষেত্র। আচ্ছা একটু বড় করেই আঁকছি, ঠিক আছে। এইটা হচ্ছে ধরো বর্গক্ষেত্র। তাহলে বর্গক্ষেত্রের প্রথমে বাহুর দৈর্ঘ্য ছিল কত, এ ছিল। এবারে কি করা হলো, একে অর্ধেক করে দেওয়া হলো। তো অর্ধেক করে দেওয়া হলো মানে কি, নিশ্চয়ই ছোট হয়ে যাবে, যা ছিল তার হাফ হয়ে যাবে, মানে এই রকম হবে, ঠিক আছে। এখানে অর্ধেকটা এ ধরেছি, ধরো এখানে অর্ধেক আমি এখানে 6 ধরছি, ঠিক আছে। এই কিন্তু থাকবে, তবু আমি এই এর বদলে এখানে 6 ধরেছি। তাহলে 6-এর এখানে অর্ধেক কত, 6-এর অর্ধেক হচ্ছে 3। তো এই 3টা আমরা কিভাবে পেয়েছি, তাহলে আমরা 6কে আমরা 2 দিয়ে ভাগ করেছি, 6 ভাজিত 2 তবেই 3। তাহলে 6টা কি, 6টা আমরা প্রথমে থাকে, তারপর হচ্ছে 2, তবে তো আমরা 3 পেয়েছি নাকি কাটাকাটি করলে, ঠিক সেই রকম। তাহলে ছিল এ, তাহলে এই এটা আমরা 6-এর জায়গায় লিখব, তাহলে এখানে ছিল হচ্ছে এ। আর অর্ধেক করেছি মানে কি, যেহেতু 2 দিয়ে ভাগ করেছি, তাহলে এখানে 2 দিয়ে ভাগ করে দিয়েছি, তাহলে a/2 হয়ে গেল, ঠিক আছে, a/2। তাহলে এবারে এই যে পরিবর্তিত হবে ক্ষেত্রফলের, কি পরিবর্তিত হবে ক্ষেত্রফল, তাহলে প্রথমের ক্ষেত্রে ক্ষেত্রফল কি হবে, তাহলে প্রথমে আমরা এ এর সঙ্গে এ গুণ করব, তাহলে বাহু গুণিত বাহু, তাহলে এ গুণ এ, তাহলে এ গুণ এ মানে কি এ স্কোয়ার হয়, কারণ এখানেও আছে 1, এখানেও আছে 1, এ করতে এ, আর গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়, 1 1 2। তাহলে এখানে বাহুর দৈর্ঘ্য হচ্ছে a/2, তাহলে এটা a/2 মানে এটাও a/2, এটাও a/2, এটাও a/2, তাহলে এর ক্ষেত্রফল, এর ভিতরের অংশটা ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি, বাহু গুণিত বাহু, তার মানে বাহু গুণিত বাহু বলতে কি a/2 গুণ a/2। উপর নিচে যেহেতু কাটাকাটি যাচ্ছে না, তাহলে আমাদের পাশাপাশি গুণ করতে হবে, লবে লবে গুণ করতে হবে, হরে হরে গুণ করতে হবে। তাহলে এর এখানে আছে 1, এখানেও আছে 1, তাহলে এ করতে এ, 1 1 হচ্ছে 2, আর নিচে 2 2 4, তাহলে a²/4। তাহলে এইখানের ক্ষেত্রফল হয়ে গেল a²/4। তো এবারে ক্ষেত্রফলের কীরূপ পরিবর্তন হবে, তাহলে পরিবর্তন হওয়ার যখন পরিবর্তন হয়, তখন যে এই যে প্রথমের ক্ষেত্রফলটা প্রথমে লিখতে হয়, তাহলে এখানে হচ্ছে a²/4। কার মধ্যে পরিবর্তন হচ্ছে, এ স্কোয়ারের মধ্যে, তাহলে এ স্কোয়ার দিয়ে ভাগ করতে হয়, আর ভাগ মানে নিচে বসে, আর সেটা গুণ দিয়ে লিখতে হয় এ স্কোয়ার। তাহলে এখানে এ স্কোয়ার কেটে দিচ্ছে, কিছু নাই উপরের, মানে একদম 0 ধরবে না, সবসময় 1 ধরতে হয়। তাহলে উপরে যাবে 1 আর নিচে আসে তাহলে 1-এর 4 গুণ, তাহলে প্রথমের তুলনায় কি পরিবর্তন হচ্ছে, 1-এর 4 গুণ। তো এটা তো আমরা মোটামুটি ছবির সাহায্যে বুঝে নিচ্ছি। এবারে কি আমরা যদি অঙ্কটা লিখে করি, তো কীভাবে করব, যদি দৈর্ঘ্য অর্ধেক করা হয়, তো লিখি যে দৈর্ঘ্য বর্গক্ষেত্রের দৈর্ঘ্য অর্ধেক করলে দৈর্ঘ্য হবে a/2। অতএব ক্ষেত্রফল বাহু গুণিত বাহু, তাহলে এটা হচ্ছে একক, ঠিক আছে, একক বলে লিখে দিতে হবে। তাহলে বাহু গুণিত বাহু মানে a/2 গুণ a/2, তাহলে এ গুণ করলে হচ্ছে a স্কোয়ার, আর 2 2 গুণ করলে হচ্ছে 4, a²/4 বর্গ একক। তাহলে কীরূপ পরিবর্তন হচ্ছে ক্ষেত্রফলের কীরূপ পরিবর্তন হচ্ছে, অতএব ক্ষেত্রফলের পরিবর্তন হবে, অতএব ক্ষেত্রফলের পরিবর্তন
হবে প্রথমে যেটা আছে সেটা বসবে এ স্কোয়ার ডিভাইডেড বাই 4। কার মধ্যে পরিবর্তন হচ্ছে? এ স্কোয়ারের মধ্যে পরিবর্তন হচ্ছে, এই জন্য নিচে হবে এ স্কোয়ার। তাহলে এ স্কোয়ার ক্যান্সেল, কিছু নয় মানে 1, তাহলে হচ্ছে 1-এর 4 গুণ। এই 1-এর 4 গুণ মানেই 4/1 কিন্তু বইয়ে উত্তর লেখা থাকবে 1/4 অংশ যে কথা, 1-এর 4ও সেই কথা, অথবা 4/1 সেই কথা। তাহলে আমাদের এখানে 7-এর অঙ্কটা হয়ে গেছে। এবারে 8-এর অঙ্কটা। এবারে শেষ অর্থাৎ 8-এর অঙ্কটি কি বলেছে দেখো, বলেছে আমাদের পাড়ার ক্লাব ঘরের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 7.2 মিটার, 5.5 মিটার ও 4.2 মিটার। ঘরে 3 মিটার লম্বা ও 1.8 মিটার চওড়া একটি দরজা এবং 2.25 মিটার লম্বা ও 1.8 মিটার চওড়া মাপের 2টি জানালা আছে। ক্লাব ঘরের মেঝের ক্ষেত্রফল কত হিসাব করি। মেঝে সিমেন্ট করতে প্রতি বর্গমিটারে 62 টাকা হিসাবে কত খরচ পড়বে তা হিসাব করে দেখি। তো প্রথমে আমরা এর পার্টটা করব। তো এর পার্টটা করার জন্য প্রথমে আমরা এই একটা ক্লাব ঘরের মডেল নিয়েছি। তো মডেলের সাহায্যে আমরা অঙ্কটা বুঝবো আর করব। তো প্রথমে কি বলেছে, ধরো এইটা হচ্ছে পাড়ার একটা ক্লাব ঘর। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। তাহলে প্রথমে যদি আমরা দৈর্ঘ্যর কথা ধরি, তাহলে দৈর্ঘ্য হচ্ছে এই প্রথমে যেটি থাকবে 7.2। তাহলে দেখতে পাচ্ছ এইখান থেকে এইটি হচ্ছে দৈর্ঘ্য, যার দৈর্ঘ্য হচ্ছে 7.2 মিটার। এবারে প্রস্থ হচ্ছে 5.5 মিটার। তো প্রস্থ দেখো এই যে এইখান থেকে এইটি হচ্ছে এর প্রস্থ। তো প্রস্থ 5.5 মিটার দেখতে পাচ্ছ। আর উচ্চতা হচ্ছে 4.2 মিটার, মানে এই দিকে যে লম্বা, তো লম্বা এটা দেখতে পাচ্ছ 4.2 মিটার। তো এটা একটু বড় স্ক্রিনে দেখো, তাহলে অঙ্কটা বুঝতে অনেক সুবিধা হবে। তো বলে দিয়েছে। এরপর ঘরে কি আছে না, ঘরে 3 মিটার লম্বা ও 1.8 মিটার চওড়া একটি দরজা আছে। তো এইটা ধরো একটি দরজা, সেই দরজা হচ্ছে 1.8 মিটার চওড়া আর লম্বা এইখান থেকে এইটি ধরো লম্বা, এটা হচ্ছে 3 মিটার। ঠিক আছে। এবং 2.25 মিটার লম্বা ও 1.8 মিটার মাপের 2টি জানালা আছে। এবার 2টি জানালা কোথায় আছে, ধরো এই একটি জানালা, এই একটি জানালা। কি বলেছে, সেই জানালাটা হচ্ছে 2.25 মিটার লম্বা। তো দেখো এই যে এইখান থেকে এই যে লম্বা, এই লম্বাটা 2.25 মিটার লম্বা। আর কি বলেছে 1.8 মিটার 1.8 মিটার চওড়া। তো এইখান থেকে এটা দিয়ে দেখো, তাহলে দেখবে 1.8 মিটার। তো এইরকম 2টি জানালা আছে। সেম এই জানালাটির সঙ্গে অনুরূপ একই মাপের জানালা। হয়তো তুমি খোপগুলো মনে করছো এটা একটু বড় এটা ছোট, কিন্তু ধরেই নাও 2টি জানালার মাপই হচ্ছে এখানে সমান। আর এইখানে দেখো চওড়াটা দেখো 1.8, জানালার যেটা চওড়া এখানে কিন্তু দরজারও সেইটাই চওড়া। তো আমাদের হিসাব করে বের করতে হবে প্রথমে ক্লাব ঘরের মেঝের ক্ষেত্রফল কত। তাহলে প্রথমে আমাদের মেঝের ক্ষেত্রফল বের করতে হবে। তো মেঝের ক্ষেত্রফল মানে কি, এই যে এইটা ধরো আমাদের এটি কি, এইটা নিচটা আমাদের কি মেঝে। তো এইটি হচ্ছে আমাদের মেঝে। তো মেঝের ক্ষেত্রফল বলতে কি, তাহলে মেঝেটার দৈর্ঘ্য হচ্ছে 7.2 মিটার আর প্রস্থ 5.5 মিটার, মানে একটি আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলই হবে মেঝের ক্ষেত্রফল। তো সেইভাবে অঙ্কটি আমরা করে নেব এখানে। তো ক্লাব ঘরের মেঝের ক্ষেত্রফল, এখানে এর অঙ্কটা করছি এ। আচ্ছা, তার জন্য আমরা একটু লিখে নিই। হ্যাঁ, ক্লাব ঘরের দৈর্ঘ্য, ক্লাব ঘরের দৈর্ঘ্য 7.2 মিটার, 7.2 মিটার এবং প্রস্থ এই যে 5.5 মিটার, 5.5 মিটার। যেহেতু আয়তক্ষেত্র, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলই হবে মেঝের ক্ষেত্রফল। অতএব ক্ষেত্রফল, ক্লাব ঘরের ক্ষেত্রফল, ক্লাব ঘরের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তাহলে 7.2 গুণিত 5.5 বর্গ মিটার। তো প্রথমে 72কে 55 দিয়ে গুণ করবে, যেমন ছোটোবেলায় করে এসেছো। 72কে 55 দিয়ে প্রথমে কি 7.2 গুণিত 5.5। তো প্রথমে দশমিক ছাড়া গুণ করবে। তাহলে দশমিক ছাড়া মানে কি, এখানে 72 আর 55, তাহলে 72কে 55 দিয়ে যখন গুণ করবে দেখবে 3960 পাবে। ঠিক আছে, 3960 পাবে। এবারে
দশমিকের পরে একটা সংখ্যা, দশমিকের পরে একটা সংখ্যা, তাহলে দুটোর আগে দশমিক হবে, এইরকম জায়গায় দশমিক হবে। 39 আর 7-এর মাঝে দশমিক হবে, দিয়ে দশমিকের পরে এই শূন্যটা কেটে দিবে, দিয়ে লিখে দিবে সমান 39.6 বর্গমিটার। তো বর্গমিটার আমার এখানে লেখাটা ধরছে নি, তোমরা এটা বর্গমিটার বলে লিখে দেবে। তো আমি এখানে আচ্ছা বর্গমিটারটা এইখানে লেখার কথা, আমি কিন্তু কম জায়গার জন্য উপরে লিখে দিচ্ছি বর্গমিটার, ঠিক আছে। এরপর কি বলছে, মেঝে সিমেন্ট করতে প্রতি বর্গমিটারে 62 টাকা খরচ হয়। তাহলে 1 বর্গমিটারে কত খরচ হচ্ছে, 1 বর্গমিটারে খরচ হচ্ছে 62 টাকা। তাহলে আমাদের মেঝেটার ক্ষেত্রফল কত হয়েছে, 39.6, 39.6 বর্গমিটারে কত খরচ হবে, তাহলে এটা একটু লিখে করবে। তাহলে 1 বর্গমিটারে খরচ হয় 1 বর্গমিটার মেঝে সিমেন্ট করতে খরচ হয় 62 টাকা। আর এই যে 39.6 মেঝের ক্ষেত্রফল, মানে আমাদের এই যে মেঝের ক্ষেত্রফলটা হয়েছে 39.6, অতএব 39.6 বর্গমিটার মেঝে সিমেন্ট করতে খরচ হয়, অবশ্যই বেশি হবে 1 বর্গমিটারের তুলনায়। তাহলে 62 গুণ 39.6, 62কে 39.6 দিয়ে গুণ করবে। তাহলে এইটাকে যদি গুণ করো পাবে দেখবে 24,55,20, ঠিক আছে, 24,55,20 এটা তুমি পাবে। তো এবারে দেখো দশমিকের পরে একটা সংখ্যা, প্রথমে আমরা 62কে 396 দিয়ে গুণ করেছি, ঠিক আছে, এটা দশমিক ছাড়াই প্রথমে গুণটা করেছি। এবারে গুণটা করার পরে এইটা বেরিয়েছে 24,55,20, ঠিক আছে, 24,55,20। এরপর দশমিকের পরে একটা সংখ্যা আছে, দশমিকের পরে একটা সংখ্যা, তাহলে আমরা একটার আগে দশমিক দিয়ে দেবো, তাই তো। তো আমরা এখানে যখন একটার আগে দশমিক দেবো তখন, আচ্ছা গুণটা আমার একটু ভুল হয়ে গিয়েছিল, এখানে 24,55,2 এই শূন্যটা কিন্তু হবে না, ঠিক আছে। তাহলে গুণটা করলে হবে 24,55, আর দশমিকের পরে একটা সংখ্যা, তাহলে আমরা এইখানে করে দেবো, তাহলে হচ্ছে 24,55.2 টাকা, ঠিক আছে। তো এখানে দশমিকের পরে 2 টাকা মানে কি বোঝায় জানো, 20 পয়সা বোঝায়। তার জন্য এখানে 24,55 টাকা 20 পয়সা। তো এই জন্য শূন্যটা লিখতে হয়। তোমরা অনেক সময় যদি কোনো কারণে ফোনপে যখন টাকা পাঠাবে, ধরো ফোনপে তুমি দেখবে 10 টাকা 10.2 টাকা পাঠাবে, ঠিক আছে। তো দেখবে তোমার অ্যাকাউন্ট ব্যালেন্স থেকে 10 টাকা 20 পয়সা কেটেছে, অর্থাৎ 10.20 কেটে নিয়েছে। তো এই জন্য এখানে ঠিক সেইভাবে এখানে যে দশমিকের পরে 2 টাকা আছে, এইটা 20 দিতে হয়। কিন্তু যদি এইরকমভাবে লিখো যে 10.02, তখন দেখবে তোমার অ্যাকাউন্ট ব্যালেন্স থেকে 10 টাকা 2 পয়সা কাটবে, ঠিক আছে, 10 টাকা 20 পয়সা কাটবে না। আশা করি এই জিনিসটা তোমাকে বোঝাতে পেরেছি, ঠিক আছে। তো মেঝে ঢালাই করতে আমাদের কি চেয়েছিল, যে মেঝে সিমেন্ট করতে প্রতি বর্গমিটারে 62 টাকা হিসাবে কত টাকা খরচ পড়বে তা হিসাব করি। তাহলে আমাদের এখানে কত টাকা খরচ পড়লো, এখানে খরচ পড়লো 2455 টাকা 20 পয়সা। এটা একটু এভাবেই লিখে নেবে। তো এবারে কি বলেছে দেখো, এভাবে বলেছে যে এটা দরজা ও জানালা বাদে ভিতরে 4 দেওয়ালের ক্ষেত্রফল হিসাব করি। এবারে ভিতরে 4 দেওয়ালের ক্ষেত্রফল করতে বলেছে, তার মানে আমাদের ভিতরে 4 দেওয়ালের ক্ষেত্রফল মানে কি, এইখান থেকে একটা দেওয়াল আছে, আবার এইখান থেকে আবার এখান থেকে শুরু করে এই একটা দেওয়াল আছে, আবার আমরা এখান থেকে শুরু করে এই একটা দেওয়াল আছে, আবার এখান থেকে শুরু করে এই দেওয়াল আছে। তাহলে আমাদের কটা দেওয়াল হয়েছে, একটা দেওয়াল, দুটো দেওয়াল, তিনটে দেওয়াল, চারটে দেওয়াল। এই চারটে দেওয়ালের যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলটা আমাদের বের করতে হবে। তো প্রথমে তো আমরা দরজা জানালা বাদে এই 4 দেওয়ালের ক্ষেত্রফল বের করতে পারবো না। সূত্রে কি আছে, সূত্রে আছে 4 দেওয়ালের ক্ষেত্রফল, এখানে জানালা আর দরজা বাদ দেওয়ার কথা বলা নেই। তাহলে প্রথমে আমরা কি করব, প্রথমে এই সমগ্র 4 দেওয়ালের ক্ষেত্রফলটা বের করব, তারপরে এই দুটি জানালার ক্ষেত্রফল আর একটি দরজার ক্ষেত্রফল বের করব, তারপরে এই টোটাল ক্ষেত্রফলটা থেকে এই যে 4 দেওয়ালের ক্ষেত্রফলটা থেকে এই দুটি জানালা আর একটি দরজার ক্ষেত্রফল যখন বিয়োগ করে দেব, তখনই এই জানালা দরজা বাদে এই 4 দেওয়ালের কত ক্ষেত্রফল সেটা বেরিয়ে যাবে। তো সেইভাবে আমরা করছি।
তাহলে কি দরজা ও জানালা বাদে ভিতরে 4 দেওয়ালের ক্ষেত্রফল হিসাব করি। তো এইটা কি করব, যে দরজা ও জানালা সহ বাদের জায়গায় করব এখন সহ, ঠিক আছে। তো বি দরজা ও জানালা সহ, দরজা ও জানালা সহ 4 দেওয়ালের ক্ষেত্রফল। তো এইটা ক্ষেত্রফলটা আমি প্রথমেই ডিসকাস করেছি, তবু সূত্রটা আমি লিখে দিচ্ছি। 2 ইন্টু প্রথম বন্ধনী দৈর্ঘ্য যোগ প্রস্থ বন্ধনী শেষ গুণ উচ্চতা, তাহলে সমান এখানে 2 করতে 2, ঠিক আছে, গুণ প্রথম বন্ধনী দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য কত, তাহলে দৈর্ঘ্য হচ্ছে আমাদের এখান থেকে এইটা হচ্ছে দৈর্ঘ্য, তাহলে 7.2 মিটার, তাহলে এখানে হচ্ছে 7.2 মিটার যুক্ত মিটার লেখা দরকার নাই, প্রস্থ, তাহলে প্রস্থটা দেখতে পাচ্ছ 5.5 মিটার, এই যে প্রস্থ, তো এখানে প্রস্থ হচ্ছে 5.5 মিটার গুণ উচ্চতা, তাহলে উচ্চতাটা কত, উচ্চতা 4.2 মিটার, মানে এইখান থেকে এই যে উচ্চতা, তো দেখতে পাচ্ছ কত আছে 4.2, তাহলে আমাদের এখানে উচ্চতা হয়ে যাবে 4.2, ঠিক আছে। আর যেহেতু ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল কি হয় সবসময় বর্গ মিটারে আমাদের লিখতে হয়, বর্গ মিটার। এবারে যদি আমরা একটু সংক্ষেপে ছোট করে ক্যালকুলেট করি তো কি হচ্ছে দেখো, তাহলে এখানে 2 করতে 2 গুণ এখানে 7.2 এর সঙ্গে 5.5 যদি যোগ করি, তাহলে 5-এর সঙ্গে 2 যোগ করলে হচ্ছে 7, আবার 5-এর সঙ্গে 7 যোগ করলে 5 7 হচ্ছে 12, 7 5 12। তো এইখানে দশমিকটা এরকম জায়গায় ছিল, মানে এখানে মিডিলের দশমিক হবে, আর এখানে গুণ করতে গুণ, আর এখানে 4.2, তাহলে কি হলো, প্রথমে হলো 2 গুণিত 12.7 গুণিত 4.2। তো এখানে এই 3 থেকে যদি একসাথে গুণ করো পাবে 106.68, তাহলে কত পাচ্ছ 106.68। তো দশমিকের গুণ কিভাবে করতে হয় ক্লাস 6-এ দেখেছো, না দেখে থাকলে এখানে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি ক্লাস 6-এর দশমিক গুণগুলো, সেখান থেকে তোমরা গুণগুলো একটু শিখে নাও, ঠিক আছে। তো এবারে কি হলো দেখো, এবারে দরজা ও জানালা সহ 4 দেওয়ালের ক্ষেত্রফল হলো 160.68 বর্গ মিটার, এটা হচ্ছে বর্গ মিটার বের করে নিচ্ছি, ঠিক আছে। এবারে কি করতে হবে, এবারে এই দুটি জানালার ক্ষেত্রফল আর একটি দরজার ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। তাহলে প্রথমে আমরা একটি জানালার ক্ষেত্রফল আগে বের করে নিই, একটি জানালার ক্ষেত্রফল বের করে নিই। তো একটি জানালার ক্ষেত্রফল, একটি জানালার ক্ষেত্রফল, তাহলে একটি জানালার ক্ষেত্রফল, তাহলে এখানে দৈর্ঘ্যটা কি আছে, ধরো দৈর্ঘ্যটা এটা 2.25, এটা লম্বাটা হয় দৈর্ঘ্য আর কমটা হয় প্রস্থ, তাহলে 1.8 দেখতে একটি আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলই হবে এই জানালার ক্ষেত্রফল, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ 2.25 গুণিত 1.8, তাহলে ক্ষেত্রফল হবে 2.25 গুণিত 1.8, তাহলে 1.8। এখানে কি হলো, একটি জানালার ক্ষেত্রফল হলো, কিন্তু আমাদের কটি আছে, দুটি আছে, তাহলে আমরা দুটি জানালার ক্ষেত্রফল এর সঙ্গে আমরা 2 গুণ করে দেবো, তাহলে দুটি জানালার ক্ষেত্রফল হবে, তাহলে এখানেও আমরা এখানে 2 লিখে দিই, তাহলে দুটি জানালার ক্ষেত্রফল। এবার যদি আমরা গুণটা করি, তো গুণটা করা যাক। তো প্রথমে কি করতে হবে দেখো, তো প্রথমে আমরা এই যে 2.25কে 18 দিয়ে গুণ করব। তো প্রথমে আমরা কি করব, আমরা এই দুটো দশমিক প্রথমে ধরবো না, প্রথমে আমরা কি করব, প্রথমেই আমরা এই 225কে 18 দিয়ে প্রথমে গুণ করে দেবো, তাহলে 18-এর সঙ্গে 5 গুণ করলে 18 5-এ হয় 90, 90-এ 0 হাতে রইল 9, 18 দুগুণে 36, 36 আর 9-এ 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 45-এর 5 হাতে রইল 4, এবার হচ্ছে 18 দুগুণে 36, 36 আর 4-এ কত, 36 4-এ হচ্ছে 40। এবারে আমরা দশমিকটা খাবো, তাহলে এখানে দুটো সংখ্যার আগে দশমিক, তাহলে আমরা দশমিকের পরে দুটো সংখ্যা, তাহলে ডান দিকে দুটোর আগে দশমিক হবে, তো দুটোর আগে দশমিক হওয়ার জন্য এই রকম জায়গায় দশমিক হবে। আর দশমিকের পরে এই যে 0 আছে এর কোনো দাম নাই, কেটে দেবো, আর এখানে 2 আছে গুণ, তাহলে গুণ হচ্ছে 2। এবারে আমরা এই দশমিক ছাড়াই আগে গুণটা করব, তাহলে এখানে হচ্ছে 40.5কে যদি 2 দিয়ে গুণ করি, তাহলে 2-এর সঙ্গে 5 গুণ করি, 2 5 10-এ 0 হাতে রইল 1, 2 0 0 1, আর এখানে হয়ে গেল 2 আর 4-এ হচ্ছে 8, 2 4-এ হয়ে গেল 8, ঠিক আছে।
দেখো এই গুণটা একটু ভুল হয়ে গিয়েছিল, মানে এখানে দশমিকের পরে তিনটে সংখ্যা, এখানে দশমিকের পরে একটা সংখ্যা, তাহলে তিনটের আগে দশমিক হবে। আমি এখানে দুটোর আগে দশমিক দিয়ে দিয়েছি, তো তিনটের আগে দশমিক হলে এইরকম জায়গায় দশমিক হবে, ঠিক আছে। তো আমি ফাইনালি একবার করছি। তো এই 225কে যখন আমরা 18 দিয়ে গুণ করেছি তখন আমরা পেয়েছি 40 50, ঠিক আছে। আমরা কত পেয়েছি? 40 50। তাহলে আমরা তিনটের পরে দশমিক করাবো, কারণ দশমিক পরে দুটো সংখ্যা, আবার দশমিকের পরে একটা সংখ্যা, তাহলে 1 2 3। এবারে আমরা এটা কেটে দেব, দিয়ে এখানে পাবো কত? এখানে 2 আছে, তাহলে এখানে গুণিত 2 সমান, যদি ফাইনাল একবার উত্তরটা ভালো করে লিখি, তো এখানে উত্তরটা যদি লিখি তাহলে প্রথমে আছে কত? প্রথমে এটা লিখছি 4.05, এখানে গুণ করতে গুণ 2, ঠিক আছে। 4.05 গুণ 2, তো এই গুণটা করলে আমাদের এসছে 5 2 10 0, হাতে রইল 1 2 0 0 1 2 4 8। তাহলে এখানে দশমিকের পরে দুটো সংখ্যা, তাহলে দুটোর আগে দশমিক, তাহলে হচ্ছে 8.10 8.10, এটা কেটে দিতে হয়, তাহলে হয়ে যাবে 8.1 বর্গ মিটার, ঠিক আছে। তাহলে দুটি জানালার ক্ষেত্রফল কত হয়েছে? দুটি জানালার ক্ষেত্রফল হয়েছে 8.1 বর্গ মিটার। এবারে আমাদের কি বের করতে হবে? এই দরজাটির ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে আমরা লিখে দিই যে দরজার ক্ষেত্রফল, একটি দরজার ক্ষেত্রফল, একটি দরজার ক্ষেত্রফল, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে 3, দেখতেই পাচ্ছ 3 মিটার। তাহলে এখানে হচ্ছে 3 গুণ প্রস্থ কত? 1.8। তাহলে এখানে লিখে দিই 1.8 মিটার। তাহলে 1 তাহলে 18 সঙ্গে 3 প্রথমে গুণ করি, 18 3 হবে 54। দশমিকের পর একটা সংখ্যা, ডান দিকে একটার আগে দশমিক, তাহলে 5.4 বর্গ মিটার, ঠিক আছে। তাহলে আমাদের জানালা ও দরজার মোট ক্ষেত্রফল কত হলো এরপর বের করে নিই। জানালা, আচ্ছা দুটি জানালা ও একটি দরজার, মোট ক্ষেত্রফল সমান, তাহলে দুটি জানালার ক্ষেত্রফল 8.1 আমরা এখানে বের করেছি। দুটি জানালার ক্ষেত্রফল 8.1, তাহলে এখানে 8.1, আর দুটি জানালার ক্ষেত্রফল আর একটি দরজার ক্ষেত্রফল 5.4 আমরা বের করেছি, তাহলে এখানে যোগ করব 5.4। এবারে দুটো একসঙ্গে যোগ করি, আচ্ছা এটা বর্গ মিটার লিখতে হবে। তাহলে 5 4 একে 5, এখানে দশমিক করতে দশমিক, 8 এখানে হচ্ছে 5 আর এখানে হচ্ছে 8, 8-এর পরে 8 আর 5 8 9 10 11 12 13, তাহলে 13.5, ঠিক আছে। 13.5 আমাদের কি বলেছে? বিয়ের উত্তরটা জানালা ও দরজা বাদে ভিতরে 4 দেয়ালের ক্ষেত্রফল হিসাব করি। তো আমরা এখানে তাহলে 4 দেয়ালের ক্ষেত্রফল প্রথমে আমরা পেয়ে গেছি। তাহলে টোটাল 4 দেয়ালের ক্ষেত্রফল হয়েছে 106.68, আর এখানে দুটি জানালার ক্ষেত্রফল হয়েছে 8.1, আর একটি দরজার ক্ষেত্রফল হয়েছে 5.4, ঠিক আছে। তাহলে এবারে দুটি জানালা ও একটি দরজার মোট ক্ষেত্রফল হয়েছে 13.5 বর্গমিটার, ঠিক আছে। এবারে আমরা এই টোটাল ক্ষেত্রফলটা থেকে, এই 4 দেয়ালের ক্ষেত্রফল থেকে আর জানলা দরজার ক্ষেত্রফলটা বিয়োগ করে দিই, তাহলে জানলা দরজা বাদে 4 দেয়ালের ক্ষেত্রফল বেরিয়ে যাবে। তো অতএব জানালা দরজা বাদে 4 দেওয়ালের ক্ষেত্রফল সমান, তাহলে 4 দেওয়ালের মোট ক্ষেত্রফল জানলা দরজা সহ ক্ষেত্রফল হচ্ছে 106.68, তাহলে 106.68 বিয়োগ দুটি জানালা আর একটি দরজার মোট ক্ষেত্রফল 13.5, তাহলে এর সঙ্গে আমরা 13.5 বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে দেখো, তো এগুলো হচ্ছে দশমিকের বিয়োগ। এই দশমিকের বিয়োগগুলি তোমরা ক্লাস 6-এ শিখেছো, তবুও আমি দেখো এটা একটু করে দিচ্ছি এখানটায়। তো তোমরা কিন্তু এভাবে নোকরা করবে না খাতায়, খাতার সবসময় ডান সাইডে করবে। তাহলে প্রথমে হচ্ছে 106.68, তাহলে এখানে 106.68, এখানে বিয়োগ করতে বিয়োগ 13 তাহলে 10.5, তাহলে এখানে আগে দশমিক দিয়ে দেবো। তাহলে দশমিকের পরে কি আছে 5, তাহলে এখানে 5 লিখবো, আর একটা ঘর যেহেতু আছে তাহলে আমরা 0 দিয়ে ভরাট করে দেবো, আর এখানে 13।
তাহলে এই পাশে লিখবো 3, আমরা সবসময় এবারে কি করব, বাম দিক থেকে লিখে শুরু করব, ডান দিকে শুরু করব না। তারপরে আছে 1, এখানে আছে 1, এরপর বিয়োগটা যদি করি এখানে হচ্ছে 8, 5 করলে 6, 5, 6, 1 দিতে, দশমিকের নিচে দশমিক, 3 কত হলে 6, 3 দিতে, 1 কত হলে 10, 9 দিতে, হাতে রইলো 1, একে একে মিলে গেলে 0, তাহলে 93.18। তাহলে এখানে হবে 93.18, এটা হচ্ছে বি এর অ্যান্সারটা। ঠিক আছে, তো এটা হচ্ছে বি এর অ্যান্সারটা আমাদের এখানে। দরজা ও জানালার বাদে 4 দেওয়ালের ক্ষেত্রফল কত হলো, 93.18। এবারে কি বলেছে, ঘরের ভিতরের ছাদের ক্ষেত্রফল কত। তো ঘরের ভিতরের ছাদের ক্ষেত্রফল কত, দেখো সি এর অঙ্কটা এখানেই হয়ে যাবে। তো ভিতর, তাহলে এই যে মেঝের যে ক্ষেত্রফল, এই মেঝের ক্ষেত্রফলটাই তো উপরে বসবে, তাই তো। তাহলে মেঝের ক্ষেত্রফল আর এই ঘরের ভিতরের ক্ষেত্রফলের সমান, তার মানে আমরা মেঝের ক্ষেত্রফল কি বের করেছি, তাহলে আমাদের প্রথমে মেঝের ক্ষেত্রফলটা বের করেছি, দেখো 39, মেঝের ক্ষেত্রফল, ক্লাব ঘরের ক্ষেত্রফল মানে মেঝের ক্ষেত্রফল পেয়েছে 39.6, তাহলে মেঝের ক্ষেত্রফলই হবে। তো এখানে লিখে দিবে যে যেহেতু আচ্ছা, যেহেতু মেঝের ক্ষেত্রফল সমান ছাদের ক্ষেত্রফল, ঘরের ছাদের ক্ষেত্রফল, তো এটা একটু ঘরের বলে লিখবে, ক্লাব ঘরের ছাদের ক্ষেত্রফল, অতএব ঘরের ভিতরের ছাদের ক্ষেত্রফল, অতএব ঘরের ভিতরের ছাদের ক্ষেত্রফল কত হবে, ভিতরের ছাদের ক্ষেত্রফল 39.6 বর্গমিটার, 39.6 বর্গ মিটার। এবারে কি বলেছে, বলছে প্রতি বর্গ মিটারে, তো এটা সি এর অ্যান্সারটা হয়ে গেল। ঠিক আছে, এটা সি এর দাগের ছিল, তো এটা সি। এবারে ডি এর অঙ্কটা বলেছে প্রতি বর্গমিটার 12 টাকা হিসাবে জানালা ও দরজা বাদে ঘরের ভিতরের দিকে 4 দেয়াল ও ছাদ চুনকাম করতে কত খরচ পড়বে। তাহলে কি বলেছে দেখো, তো ছবিটা আমি আবার নিয়ে এসেছি। তো কি বলেছে অঙ্কটা যদি আমি আর একবার পড়ি, যে এই অংশটা একটু ভালো করে ফোকাস করো, যে দরজা ও জানালা বাদে ঘরের ভিতরে 4 দিকের দেওয়াল, তার মানে দরজা ও জানালা বাদে 4 দেওয়ালের, মানে আমি এর আগে কি বের করেছি, যে এখানে জানালা ও দরজা বাদে 4 দেওয়ালের ক্ষেত্রফল বের করেছি 93.18। আর কি বের করতে বলেছে, আর বের করতে বলেছে যে এবার ছাদ, আর এর আগে এই ছাদ বলতে কি, এর আগে দেখেছি যে এই যে এর ক্ষেত্রফলটাই হচ্ছে, মানে ভিতরের যে মেঝের ক্ষেত্রফল সেটাই হচ্ছে ছাদের ক্ষেত্রফল। তাহলে ছাদের ক্ষেত্রফল আমরা যোগ করব, তাহলে ছাদের ক্ষেত্রফল কত ছিল, তাহলে ছাদের ক্ষেত্রফল ছিল আমাদের এখানে দেখো 39.6 আছে, তাহলে 39.6 যোগ করব কার সাথে, যোগ করব আমাদের এই জানালা দরজা বাদে 4 দেওয়ালের ক্ষেত্রফলের সাথে। এই যে 4 দেওয়ালের ক্ষেত্রফল যেটা জানালা দরজা বাদে আমরা এর আগে বের করে নিয়েছি, তো এর আগে কত হয়েছিল সম্ভবত 93.18, এই যে দেখতে পাচ্ছ এখানে 93.18, দুটো একসঙ্গে যোগ করব 93.18। ঠিক আছে, তাহলে যোগ করলে কত হয়, এই দুটো যদি একসাথে যোগ করি, তো যোগগুলো তো তোমরা এর আগে ক্লাস 6-এই শিখেছো, তবু আমি এখানে করে দিচ্ছি। দেখো প্রথমে আছে 39.6, এখানে দশমিকের পরে দশমিক, দশমিক, তারপরে কি আছে দশমিকের পরে 1, 8, তাহলে এখানে 1, এখানে 8, উপর থেকে 0 দিয়ে ভরাট করেছি, তারপরে আমরা বাম দিকে লিখবো 3 আর 9, এখানে লিখবো 3 আর এখানে 9। তো এখানে যদি যোগ করি তাহলে এখানে 8, 6 একে 7, 9 আর 3 9, 10, 11, 12, 12 2, হাতে রইল 1, 9 একে 10, 10 3 13। ঠিক আছে, তাহলে 132.78, তাহলে এখানে হচ্ছে 132.78 বর্গ মিটার। আমাদের এইটা রং করতে হবে, 132.78 বর্গমিটার রং করতে হবে, মানে কোন জায়গাটা, মানে এই ছাদটা রং করতে হচ্ছে। আর এই যে 4টে দেয়াল দেখতে পাচ্ছ, এই যে 4টে দেয়াল, এই 4টে দেয়াল আমাদের রং করতে হচ্ছে। তাহলে এই 4টে দেয়ালের, মানে এই যে এই ছাদটা আর এই 4টে দেয়াল, এই 4টে দেয়াল আর ছাদ মিলে হচ্ছে 132.78 বর্গমিটার। এবারে কি বলেছে দেখো, বলেছে যে প্রতি বর্গমিটারে 12 টাকা খরচ হয়। তাহলে এখানে লিখে দেবো প্রতি বর্গমিটার মানে কি 1 বর্গমিটার, তাহলে 1 বর্গমিটারে খরচা হয় 12 টাকা, 12 টাকা। আর আমাদের এই যে যেটা টোটাল আমরা একটু আগে বার করেছি 132
32.78 বর্গমিটারে খরচ হয়। অবশ্যই বেশি হবে একের তুলনায়, আর বেশি হলে গুণ, তাহলে 12 গুণ 132.78। তাহলে প্রথমে কি করবে, প্রথমে এই 132.78কে 12 দিয়ে গুণ করবে দশমিক ছাড়া। তো দশমিক ছাড়া যদি গুণ করো তাহলে পাবে 15, 93, 36। এবারে দশমিকের পরে দুটো সংখ্যা, তাহলে ডান দিকে দুটোর আগে দশমিক, মানে 15, 93.36 টাকা, অর্থাৎ 1593 টাকা 36 পয়সা। আর এটা আমাদের ডি এর অ্যান্সার ছিল। তো এখানে ডি এর অঙ্কটাও এখানে হয়ে গেল। তো এটা এখানটা ডি থেকে শুরু হচ্ছে। তো এই অঙ্কটি সাধারণত পাটে পাটে পড়ে, একসঙ্গে চারটেই পড়ে না। তো আমাদের মোটামুটি অঙ্কগুলো সব কমপ্লিট হয়ে গেল। কষে দেখি 1.1-এর। এবারে তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করো। থ্যাংক ইউ।